প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকেই পরীক্ষার জন্য ঢাকায় পৌঁছে গেছেন এবং অনেকেই হয়তোবা দু একদিনের মধ্যেই ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা করছেন। তো যারা পৌঁছে গেছেন তাদেরকে সাবধানে থাকার জন্য বলছি, নিয়মকানুন মেনে চলবেন যেন অসুস্থ না হন। এবং যারা এখনো ঢাকায় পৌঁছাননি তাদের যাত্রা নিরাপদ হোক এই কামনা করছি। তো প্রথমেই আমরা যেটা শুরু করব, আজকে লাইভ ক্লাস, বড় লাইভ ক্লাস, সর্বশেষ লাইভ ক্লাস এটাই আপনাদের ব্যাচের। আমরা মডেল টেস্ট 2 যেটা পরীক্ষা নিয়েছিলাম 25/6/2025-এ, আমরা বা রিটেন প্রিপারেশন 2025 এর র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচের সর্বশেষ লাইভ ক্লাস করছি আজকে। এই ক্লাসে মডেল টেস্ট 2 অর্থাৎ চূড়ান্ত মডেল টেস্টের অ্যান্সারিং হেড বা সমাধানটা করে দেওয়া হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। আকাশ ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা, নয়েজ হচ্ছে কি, কথা স্পষ্ট আছে কিনা। জি, স্পষ্ট আছে। আচ্ছা, প্রশ্ন নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিই। এখানে যে আমার শহীদুল্লাহ ক্লাসেস, এগুলো ইংরেজিতে যেগুলো লেখা আছে এগুলো কিছুই থাকবে না মূল প্রশ্নে, জাস্ট এই অংশটুকুতে চলে আসবে বাংলাদেশ বার কাউন্সিল এবং পরীক্ষার নাম অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা 2025। তার নিচে একটা তারিখ দেওয়া থাকবে, মূল প্রশ্ন যেভাবে থাকে। যদি আপনাদের এর আগে ইতিপূর্বে মূল প্রশ্ন দেখা না থাকে, আমি মূল প্রশ্নের এক ঝলক আপনাদেরকে লাইভ ক্লাসে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূল প্রশ্ন, দেখেন। মূল প্রশ্নের ওপরে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তি লিখিত পরীক্ষা 2022, সেখানে হয়ে যাবে 2025, আর তারিখ হয়ে যাবে 28 জুন 2025, শনিবার। তারপরের অংশ পূর্ণমান 100 এবং সময় 4 ঘন্টা। এখান থেকে হুবহু আমি যে মডেল টেস্টে ফরম্যাট রেখেছি এরকমই হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে 100 নম্বরের পরীক্ষা এবং 5 নম্বর 50 এবং সময় 4 ঘন্টা দিবে বাংলাদেশ বার কাউন্সিল। আমি 10 মিনিট বেশি দিয়েছি, কারণ আপনাদের পরীক্ষা দিয়ে ছবি তুলে অনেক সময় পিডিএফ করা লাগে, এই কারণেই ছবি তোলার জন্য এবং আমাকে সেন্ড করার জন্য 10 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে। ক অংশ হতে দুইটি, ক অংশ বলতে এখানে সিপিসি এবং এসআর অ্যাক্ট দুইটা আইন নিয়ে 3টি প্রশ্ন আসে। এই 3টি প্রশ্ন থেকে দুইটির উত্তর দিতে হয়। এবং খ, গ, ঘ ও চ অর্থাৎ পরবর্তী যে 6টি আইন, 5টি আইন, এই 5টি আইন থেকেই 5টা বিভাগ বা অংশ, এই অংশ থেকে দুইটি করে প্রশ্ন আসে, যে কোনো একটি করে লিখতে হয়। তাহলে টোটাল 7টি প্রশ্নের উত্তর দিতে হয় 100 নম্বরের। তো ক অংশ এসআর অ্যাক্ট এবং সিপিসি থেকে, 1 2 হচ্ছে সিপিসি থেকে। সিপিসির একটা প্রশ্ন আমি প্রথমে দিয়েছিলাম, দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। এটা আলোচনা করতে হবে সিপিসির। এখানে অর্ডার 17 দেওয়াই আছে 17। অনেক সময় প্রশ্নে এই 17 উল্লেখ নাও থাকতে পারে, আপনাদের মনে করে সেটা লিখে এটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো কিভাবে প্রশ্নের, ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর করতে হয় এটা আমি আমার মূল নোটে শিখিয়েছি। যেহেতু আমার ফাইনাল টাস্ক নোটে এটা নাই, অনেকেই শুধুমাত্র রিভিশন ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের কাছে হয়তো বা ফাইনাল টাস্ক নোটই শুধু আছে, আমার মূল নোটটি নেই। তো মূল নোটে এই উত্তরটা আছে, ঠিক মূল নোট থেকে উত্তরটা আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এবং যারা আমার যারা শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখেন তাদের জন্য আমি এই অংশটুকু রেখেছি, যে ব্যাখ্যামূলক প্রশ্ন যদি ইংরেজিতে আসে প্রশ্ন, সেটা কিভাবে বাংলায় উত্তর করা যায় এবং ব্যাখ্যা করা যায়, সেটার একটা প্রপার ওয়ে বা একটা প্রপার মেথড আমি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখবেন মূল প্রশ্নে এক লিখে এখানে একটা ডট থাকবে এবং ক লিখে একটা ব্র্যাকেট থাকবে। আবারও বলছি, মূল প্রশ্নে বামে এক লিখে প্রশ্নের নম্বর 1, তারপর ডট, এখানে দাঁড়িয়ে থাকে না। আর এক লিখার ক বা খ লিখার পরে একটা ব্র্যাকেট থাকে, অর্থাৎ বাম দিকে ব্র্যাকেট থাকতেও পারে নাও থাকতে পারে সাধারণত। আমি একটু আগে যে প্রশ্নটা দেখালাম এখানে এক লিখে একটা ডট দিয়ে এখানে শুধু ডান দিকে ব্র্যাকেট ক্লোজ করেছে, বাম দিকে কোনো ব্র্যাকেট দেয়নি। ঠিক আমরা একই স্টাইলে উত্তর লিখবো কি, এক ডট ক, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে নং প্রশ্নের উত্তর, এভাবে দিয়ে আমি এটা আন্ডারলাইন করেছি। একটা বক্ররেখা ঢেউ আকারে আমি আন্ডারলাইন করেছি।
তো আপনারা ঢেউ দিতে পারেন অথবা সোজা একটা সরলরেখা দিতে পারেন। আবার আপনারা যদি সময় থাকে এখানে একটা স্কেল বা রুলার বসিয়ে তারপরে আন্ডারলাইন করতে পারেন। তো আমি কি করতাম, এবার ঢেউ দিতাম, তাহলে দেখতে একটু সুন্দর দেখাতো। প্লাস এভাবে টেনে দিলে অনেক সময় লেখাটার এই রেখাটা উপর দিকে বা নিচের দিকে চলে আসতো, মানে কন্ট্রোল করতে পারতাম না। সরলরেখা টানা অনেকের প্রবলেম, তাই বক্ররেখা দিলে এটা আর বোঝা যায় না। তো এটা দিলাম। প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, শুরু করতে হয় সেটা দেখালাম। মাঝখানে দিবেন না, বামে বা ডানে সরিয়ে দিবেন না, মাঝখানে। এবং লেখা শুরু করবেন ঠিক বামের মার্জিনের পরে স্ট্রেট লাইন থেকে। বলে রাখা ভালো, মার্জিনের ওপরে, ওপরে যখন মার্জিন দিয়ে দিলেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, তার মার্জিনের ওপরে একটা আঁচড়ও দেওয়া যাবে না, কিছু লেখা যাবে না। এবং মার্জিন যখন বাম পাশে দিচ্ছেন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, সেই 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মার্জিনের বাইরে কোনো কিছুই লেখা যাবে না। আবার বলছি, মার্জিনের ওপরে এবং মার্জিনের বামে কোনো কিছু লেখাই যাবে না। আবার অনেকেই সাজেস্ট করছেন ডানে এবং নিচে মার্জিন দিতে। আমি ডানে এবং নিচে মার্জিন দিতে নিষেধ করছি, দরকার নাই। স্বপন ভাই। স্যার আমার কানে হেডফোন লাগানো। হ্যাঁ, বলেন, বুঝতে পারিনি। জি স্যার, যে একটা ওই যে হাইকোর্টের যে অ্যাডভোকেট বাহাউদ্দিন ইমরান, ওনার একটা ভিডিও দেখলাম ওই দিন। ওই ভিডিওতে উনি বললো যে আমরা যে দরখাস্ত মোসাবেদা গুলা লিখি ওইগুলাতে মার্জিন আচ্ছা, দেওয়া আমি, দরকার না। হ্যাঁ, আমি উনি যেটা বলেছেন মুসাবিদায় গিয়ে মার্জিন দেওয়া যাবে না, ওইটার সাথে আমি দ্বিমত পোষণ করছি সম্মানের সহিত। উনি যে ভিডিওটা বানিয়েছেন সে ভিডিওর বেশ কিছু অংশের সাথে আমার মতের মিল আছে। এবং উনি যে স্পেসিফিক যেটা আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি মার্জিন টানলেন, আপনি মনে করেন পরীক্ষার খাতায় বসলেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন মার্জিন দিবেন। তো আপনি পুরো জি খাতাটাই তো, পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগে পুরো খাতাটাই তো মার্জিন দিয়ে দিবেন, দিবেন কিনা? জি জি। তো এখন আপনার মুসাবিদাটা কোথায় সেট হবে আপনি আগে থেকে বুঝতে পারবেন। জি না। তো উনি যেটা বলছেন সেটা লজিক্যাল না এবং বাস্তবসম্মত না। তাই আমি আমার স্টুডেন্টদেরকে ওই ধরনের ইলজিক্যাল বিষয় ফলো করার জন্য নিরুৎসাহিত করছি, এবং আমি তার এই মন্তব্যকে মানে অসম্মতি জানাচ্ছি। ঠিক আছে। দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। আচ্ছা, সাউন্ড একটু কম হয় বলছে আমার এখানে। সাউন্ড একটু কমানো আছে, এবার একটু আশা করি ঠিক আছে। আচ্ছা, দা কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ শুট। এ এই যে ইংরেজি বাক্য, এটা দিতে হবে। দেওয়ার পরে আমি অর্থ বা অর্থাৎ শব্দটা লিখে আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারেন, অর্থাৎ বাংলা বঙ্গানুবাদটা দিয়ে দিতে হবে। এই ইংরেজি বাক্য দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা বাংলা বুঝে দিতে হবে। কারণ আপনি এবার আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারে, এই বাক্যটাকে এবার আমরা ব্যাখ্যা করব। আমরা যেহেতু বাংলায় লিখবো, তাকে এটাকে বাংলা করে নিব। বাংলা করে নেওয়ার পরে সেটাকে কি করব, উত্তর করব। তারপরে আমরা এটা সিপিসির কত অর্ডার থেকে 17, সেটা তো বলাই আছে। এ উল্লেখিত মোকদ্দমা মুলতুবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। আচ্ছা, মুলতুবি বানানে এই যে এখানে যে মুলতুবি আছে রস্য উকার, এটা দিলে সঠিক হবে। মানে এখানে কনফিউশনের কারণে কোথাও দীর্ঘ উকার, কখনো রস্য উকার হয়ে আছে। জাস্ট আপনার পরীক্ষায় এখানে প্রশ্নে যদি দৈর্ঘ্য দেয় তাহলে দৈর্ঘ্য দিবেন, প্রশ্নে যদি রস্য উকার দেয় তো রস্য উকার দিবেন। তবে আমার ধারণা মতে এটা রস্য উকারই হবে, দীর্ঘ উকার হবে না। মামলার শুনানির উপর ভিত্তি করে দেওয়ানি মামলার স্তরসমূহকে দুইটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে, যথা চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং বা পিএইচ এর আগের পর্যায়ে মুলতবি, যেটা বিধি এই 17 অধ্যায়, 17 আদেশের বিধি 1 এর উপবিধি 3-এ আছে। এবং চূড়ান্ত শুনানি পর্যায়ে, অর্থাৎ পিএইচ পর্যায়ে চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেছে তখন এবং শুনানির আগে, এটা বিধি 1-এর উপবিধি 4-এ আছে। তো প্রথমে আমরা পিএইচ এর পর্যায়ে যেটা আছে, পিএইচ এর পর্যায়ে আগে কি পাওয়া যেত, 6 বার মুলতবি পাওয়া যেত। কিন্তু 2025 সালের 8 মে যে লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্ট অনুসারে কিন্তু প্রতিপক্ষকে খরচ ছাড়া 4 বার করে মুলতবি মঞ্জুর করা যাবে। তার মানে 2 বার কমিয়ে দিয়েছে, তো 4 বার হচ্ছে
সালের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট অনুসারে, সংশোধনী অনুসারে। আর খরচ সহ আরো 3 বার মুলতবি মঞ্জুর করা যাবে। এক্ষেত্রে খরচ 200 থেকে 1000 টাকা হবে। আর খরচ দিতে হবে অপর পক্ষকে। আবার যদি উভয় পক্ষ দরখাস্ত করে তাহলে সরকারের খাতায় চলে যাবে। আর পিএইচ এর পর্যায়ে সাধারণত টাকা পয়সা বা খরচ না দিলে মুলতবি দিবে না, তবে খরচ দিলে 3 বার মুলতবি দিবে একটা পক্ষকে। তাহলে আমরা দেখলাম যে পিএইচ এর আগেও মুলতবি দিচ্ছে, আবার পিএইচ এর পরে টাকা দিলেও মুলতবি দিচ্ছে। তাহলে যে প্রশ্নটা করা হয়েছে যে যে কোনো স্টেজেই কি করতে পারে, এনি স্টেজে মুলতবি দিতে পারে, তাহলে এই কথাটা জাস্টিফাই হয়ে গেল, অর্থাৎ মিলে গেল এই বিধানের সাথে। তাই আমরা এটা বলতে পারবো যে এখানে অধিকন্তু মামলার পক্ষগণের আবেদন ছাড়াও কারণ লিপিবদ্ধ পূর্বক আদালত স্বেচ্ছা প্রণোদিত বা সুমোটো হয়েও কি করতে পারবেন, শুনানি মুলতবি রাখতে পারবেন নিজের প্রয়োজনে। পক্ষদের প্রয়োজনে তো রাখবেনই, আবার নিজের প্রয়োজনে রাখতে পারবেন। তাহলে কি একেবারে স্পষ্ট ভাবে আমরা বলতে পারছি যে এটি স্পষ্ট যে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ শুট, অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারে। দেখেন, আমি ইংলিশ বাক্য দিয়ে শুরু করেছি, যেটা প্রশ্ন এসেছে সেটা অর্থাৎ দিয়েছি এবং সূচনাতে যেভাবে লিখেছি, আমি শেষে এসে আবার উপসংহারে এসেও এটাকে জাস্টিফাই করছি। তার মানে মিলিয়ে দিলাম, ব্যাখ্যাটা মিলিয়ে দিলাম, যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা যে সঠিক সেটা এখানে মিলিয়ে দিলাম। এইভাবে আপনারা ব্যাখ্যামূলক ইংলিশ সেন্টেন্সের প্রশ্নগুলোর উত্তর করবেন। এরপরে একটা প্রবলেমেটিক কোশ্চেন বা ফ্যাক্ট বেসড কোশ্চেন বা সমস্যামূলক প্রশ্ন বা ঘটনামূলক প্রশ্ন, যেটাই বলি না কেন। দেওয়ানি মোকদ্দমা নম্বর 1/2024 চূড়ান্ত শুনানির জন্য 20/5/2025 তারিখ ধার্য ছিল। মামলাটি চূড়ান্ত শুনানির ধার্য তারিখে বাদী শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি, কিন্তু বিবাদী হাজির ছিল। বিবাদী আসছে, বাদী আসেনি, বাদীর মামলা, বাদী অনুপস্থিত। উক্ত পরিস্থিতিতে বাদী পক্ষের আইনজীবী হিসেবে আপনার উপযুক্ত পদক্ষেপ কি হবে? তাহলে এখানে মুসাবিদা করতে বলা হচ্ছে, কিন্তু কি বিষয়ে মুসাবিদা করতে বলা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ নাই। এখানে বলে দেয়নি যে কি বিষয়ে আপনাকে মুসাবিদা করতে হবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যেহেতু বাদী আসতে পারেনি এবং এটা কি চূড়ান্ত শুনানি, তার মানে পিএইচ এর পর্যায়ে, এটা কি পিএইচ এর পর্যায়ে, তার মানে এখানে কি দিতে হবে, কষ্ট দিতে হবে। তো আদেশ 17 বিধি একমতে শুনানি মুলতবি বা সময়ের প্রার্থনার দরখাস্ত দাখিল করতে হবে, অর্থাৎ লিখিত, এখানে লিখিত ফাইনাল টাচ নোটে কিন্তু এই বিষয়ে কি আছে, ড্রাফটিং আছে, মুসাবিদা আছে। তাহলে 17-র 1 উপবিধি যদি আমরা বলি উপবিধি 4 মতে, তো উপবিধি বলার দরকার নেই, বিধি 1 বললেই হবে। 17-র 4 মতে আমাদের কি করতে হবে, সময়ের প্রার্থনা করতে হবে। সময়ের প্রার্থনা কিন্তু ফাইনাল টাচ নোটে আমি অ্যাড করে দিয়েছি, মূল নোটে ছিল না। এখানে কিন্তু আপনাকে একটা পয়েন্ট দিতে হবে কি, বাদী পক্ষে উপযুক্ত পদক্ষেপ, কারণ এখানে একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছে, তার সাথে মুসাবিদাটা অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে আপনাকে প্রথমে এই লাইনটা লিখতে হবে যে দ্য সিপিসি এর আদেশ 17 বিধি 1 মতে শুনানি মুলতবি বা সময়ের প্রার্থনায় দরখাস্ত দাখিল করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখেন, এখানে 1 নম্বর দিয়েছি, এতটুকু লেখার জন্য 1 নম্বর পেলেন। এবার আপনি মুসাবিদাটা লেখার জন্য আরো 6 নম্বর পাবেন। হ্যাঁ, ওবায়দুর রহমান, আসেন লাইনে, দ্রুত আসসালামু আসেন। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে আরজির মধ্যে কি হলফনামা দেওয়া লাগবে আর দরখাস্তের মধ্যে কি সত্য পাঠ দেওয়া লাগে কিনা সেটা জানার জন্য। হ্যাঁ, আমার মতে এবং আমার রাজশাহীর যারা বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং আগে যে নিয়মে ছিল এবং এখন 8 মে 2025 সংশোধনী অনুসারেও একই নিয়ম আছে। অনেকে ভুল ভ্রান্তির মাধ্যমে যে অ্যামেন্ডমেন্টটাকে ভুল ব্যাখ্যা করে অনেক বিভ্রান্তি ছড়িয়েছেন। তো আমি এই সর্বশেষ যে লাইভ ক্লাস, সেখানে আবার আমি নিজ দায়িত্বে স্টেটমেন্ট দিচ্ছি যে যদি আরজি হয় শুধুমাত্র সত্যপাঠ দিতে হবে। আরজিতে সত্যপাঠ এবং হলফনামার দুটাই দেওয়া দরকার নাই, শুধুমাত্র জি সত্যপাঠ দিতে হবে আরজিতে। এবং জি স্যার। যেখানে দরখাস্ত সেখানে আপনাকে হলফনামা দিতে হবে। কিন্তু এখানে যেহেতু আপনার বাদী উপস্থিত নাই, তো সময়ের দরখাস্ত, শুধুমাত্র সময়ের দরখাস্তের ক্ষেত্রে হলফনামা বা সত্যপাঠ কিছুই দিতে হবে না, কারণ যে হলফনামা করবে সেই তো উপস্থিত নাই। জি ক্লিয়ার? স্যার, এটা ক্লিয়ার। কনফিউজ আমি ছিলাম, অনেক কনফিউজ ছিলাম। অসংখ্য ধন্যবাদ, এই প্রশ্ন করলেন বলে ঠিক আছে এটা আবার রিপিট হলো, সবাই জানতে পারলো। জি স্যার, জি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার নয়েজ, আসসালাম। আপনার নয়েজ না হলে লাইনে থাকতে পারেন, কোনো জায়গায় কনফিউশন থাকলে দ্রুত প্রশ্ন করবেন। জি আদালতের কার্যক্রমের অপব্যবহার রুখতে বা ন্যায় বিচার রক্ষার্থে
কেবলমাত্র দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা বা ইনহারেন্ট প্রয়োগ করা উচিত। দেখেন, এর আগে আমি ডিরেক্ট একটা প্লেন কোশ্চেন করতাম, আমার ক্লাস টেস্টেও প্লাস আমার নোটেও ছিল, মূল নোটে, যে সহজাত ক্ষমতা আলোচনা করুন। কিন্তু এবার দেখেন একটা করে আমি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, তারপরে আমি প্রশ্নটাকে একটু মডিফাই করে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি। আপনি কি উক্ত বক্তব্যের সাথে একমত? দেখেন, আপনাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে এবং আপনার সংশ্লিষ্ট আইন ও উদাহরণের আলোকে উত্তর দিন। তার মানে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এই স্টেটমেন্টকে আপনাকে কি করতে হবে? জাস্টিফাই করতে হবে এবং আপনাকে একটা মতামত দিতে হবে, এবং এই মতামতের পক্ষে আপনাকে কি দিতে হবে? যুক্তি, আইন এবং উদাহরণ অনুসারে দিতে হবে। তো এইটা আপনাকে কি করতে হবে? জাস্ট আমার যে মূল নোট, লিখিত মূল নোট, এটার উত্তর সুন্দরভাবে দেওয়া আছে, সিপিসি 151 ধারায় আছে। যেহেতু এখানে দেওয়ানি আদালতের কথা বলা হচ্ছে, তাই এখানে সিপিসি অনুসারে উত্তর করতে হবে 151। এবং যেহেতু 2 নম্বর প্রশ্ন, এখানে তো সিপিসি আসবে, সিআরপিসির প্রশ্ন তার 2 নম্বরে আসবে না। তো এইটা আমার মূল নোটে যেভাবে উত্তর আছে সেটার সাথে জাস্ট এই যে প্রথমে একটা বাক্য আছে, এই বাক্যটাকে কি করতে হবে? একটু ব্লেন্ড করতে হবে বা একটু মিলিয়ে নিতে হবে প্রথমে। অর্থাৎ শুরুতে একটু শুরু করলেন এই বাক্যর অনুরূপে, এবং শেষের দিকে উপসংহারেও এই বাক্যর একটা টাচ দিলেন, তাহলে আপনার উত্তরটা কিন্তু মডিফাই হয়ে গেল, অ্যাডাপটিভ হয়ে গেল। এরপরে উদাহরণ সহ রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্য নিরূপণ করতে বলেছি, অর্থাৎ সিপিসির 10 এবং 11 ধারার মধ্যে পার্থক্য। এটা আমার উভয় নোটে আছে, লিখিত নোটেও আছে, ফাইনাল ড্রাফট নোটেও আছে। আদালত কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারেন? ঘোষণামূলক ডিক্রি প্রদান করার বিধান কোথায় আছে? এসআর অ্যাক্টের 42 ধারায় আছে। তাহলে 42 ধারা আমার কিন্তু মূল নোটে আলোচনা করা আছে। ঘোষণামূলক ডিক্রি কাদের উপর বাধ্যকর বা ঘোষণামূলক ডিক্রির ফলাফল কি, এটা 43 ধারায় আছে। তাহলে 42 এবং 43 ধারা মতে উত্তর করতে হবে। আবার বলা হচ্ছে, ঘোষণামূলক ডিক্রি কি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য? এটাও আমার মূল নোটে আছে, তবু আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। ঘোষণামূলক ডিক্রি যদি আপনি চান এবং শুধুমাত্র ঘোষণা চেয়েছেন, এখানে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়া না হয়, অর্থাৎ যদি কোনো দখল চাওয়া না হয় বা এখানে মিন প্রফিট চাওয়া না হয় বা কোনো ক্ষতিপূরণ সাথে চাওয়া না হয়, শুধুমাত্র ঘোষণা চাওয়া হলো, তাহলে জারি দরকার নাই। আর যদি ঘোষণামূলক ডিক্রির সাথে দখলও চাওয়া হয়, তাহলে কিন্তু জারির দরকার আছে, অর্থাৎ বাস্তবায়নের দরকার আছে। বর্তমানে সংশোধনী যে 25-এর সংশোধনী অনুসারে জারি মামলা কিন্তু দরকার আছে, কিন্তু আলাদা করে আর জারি মামলা করার দরকার নাই। অর্থাৎ মূল মামলায় যে ডিক্রি পাওয়া গেল, মূল মামলার আন্ডারে কিন্তু এটা জারি কার্যক্রম শুরু হবে। অর্থাৎ একটা দরখাস্ত দিলেই মূল মামলাতে জারি কার্যক্রম শুরু হবে। আগে জারি মামলার জন্য আলাদা কি নিতে হতো? মামলার সার্টিফাইড কপি তুলতে হতো ডিক্রি সহ, প্লাস সেইটার জন্য জারি আরেকটা নতুন ফর্মে কোর্ট ফি দিয়ে মামলা ফাইল করতে হতো। তাহলে নতুন একটা এক্সিকিউশন শুট বা জারি মামলা সৃষ্টি হতো, নতুন মামলা নম্বরও পড়তো, যেইটা সংশোধনী অনুসারে আর করা লাগছে না। এক্ষেত্রে ডিক্রিদার বা যিনি ডিক্রি পাচ্ছেন তার কিন্তু অনেক টাকা সেভ হয়ে গেল। যদিও আমাদের আইনজীবীর একটু ইনকাম কমে গেল, কারণ নতুন মামলা করতে গেলে কিছু ফাইলিং ফি পেতাম আমরা, তো সেটা একটু কমে যাবে। তবে হ্যাঁ, দরখাস্ত করার জন্য কিছু ফি নেওয়া যেতে পারে, কারণ জারির জন্য তো দরখাস্ত করতে হবে। আবার কিছু আইনজীবী আমরা, আমি সহ, একটা সার্টিফাইড কপি নিতে হলে যেটা ফি, সেটার থেকে একটু বেশি ফি আমরা নিই। কারণ আমরা কোনো সার্ভিসের জন্য তো একটা ফি নিবই, তার কপি দরখাস্ত করা, আমি অথবা আমার পক্ষে যিনি থাকবেন সে তদবির করবে সেটা দ্রুত পাওয়ার জন্য, তো এটার জন্য তো একটা ফি অ্যাড হবেই। তো ডিক্রি জারি মামলা, হ্যাঁ, ডিক্রি জারি মামলা এখন আলাদাভাবে করতে হয় না, মূল মামলার আন্ডারে সেটা হবে। তো আবারও বলছিলাম, ঘোষণামূলক ডিক্রির সাথে যদি দখল চাওয়া হয়, তো ডিক্রি পেলাম, দখলের জন্য তো জারি প্রয়োজন আছে। তাই ঘোষণামূলক ডিক্রি কি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য? হ্যাঁ, কখনো বাস্তবায়নযোগ্য, আবার কখনো দরকার বা প্রয়োজন হয় না। আমার মূল নোটে সুন্দরভাবে উত্তর করা আছে। এখানে নম্বর ভাগ করা আছে 3 2 2, 3 2 3, টোটাল 8 নম্বর। এরপর একটি প্রবলেমেটিক প্রশ্ন জুড়ে দিয়ে মুসাবিদা চেয়েছে, আরজি মুসাবিদা। কি বলা হচ্ছে? খ, ক এর সাথে 5 বছরের জন্য বিশ্বস্ততার সাথে কেরানি হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। খ 4 বছর পর, 5 বছরের জন্য চুক্তি হয়েছে, 4 বছর পর বলছে আমি আর কাজ করতে পারবো না, বাকি সময় 1 বছর আর আমি কি কাজ করতে পারবো না, অপারগতা প্রকাশ করছে। এবং ক এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে অধিক বেতনে কেরানি হিসেবে
কাজ করার জন্য নতুন ভাবে চুক্তিবদ্ধ হয়, মানে এখানে যত বেতন পেত প্রতিদ্বন্দ্বী হয়তো বা আরেকটা পাশাপাশি প্রতিষ্ঠান আছে সেখানে যাচ্ছে সে, তো এইটা তো মেনে নিবে না। আহ, এখানে বলবে যে আমার কাছে আরো 1 বছর কাজ করার পরে আপনি যেখানে খুশি যান, কিন্তু খ তো অন্য জায়গায় বেশি টাকায় কাজ করতে পারছে, এই কারণে চলে যাচ্ছে। এখন কয়ের কি করার আছে? কয়ের সাথে কৃত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ব্যাপারে আপনার উপদেশ চান। আপনার কাছে এসেছে যে ভাই বা স্যার আমি কি করতে পারি বলেন, এই আমার কাছে কেরানি কাজ করতো, 4 বছর কাজ করার পরে বেশি বেতন পাওয়ার লোভে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন তিনি কোন আইনের কোন বিধান বলে কি প্রতিকার পেতে পারে তা আপনাকে উল্লেখ করে একটা আর্জি মুসাবিদা করতে হবে। তাহলে একটা প্রবলেমেটিক প্রশ্নের আগে উত্তর দিয়ে দিতে হবে। প্রবলেমেটিক প্রশ্নের উত্তর এক লাইনে দিয়ে দেওয়া যাবে, যে উপযুক্ত প্রতিকার বলে পয়েন্ট দিলেন, দিয়ে এসআর অ্যাক্টের 57 ধারা মতে নেতিবাচক চুক্তি বাস্তবায়নের জন্য আরজি মুসাবিদা করতে হবে। এটা হচ্ছে এক লাইনে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর হয়ে গেল। তো এখানে 7 নম্বর দেওয়া হয়েছে, 1 আর 6 7 এভাবে। এবার আপনি মুসাবিদাটা কোথায় পাবেন? আমার লিখিত ফাইনাল টাচ নোটে সুন্দরভাবে মুসাবিদা দেওয়া আছে 57 ধারায় কিভাবে করতে হয়। তো আমরা এর আগে স্যার দেখেছিলাম একটু ধীরে বলতে হবে, আমি চমকে উঠেছি কারণ সাউন্ড সবচেয়ে মানে হাই ভলিউমে দেওয়া আছে। বলেন। স্যার এখানে ওই যে চুক্তিটা যে প্রবলযোগ্য নয় সেই মর্মে কি কোনো এই স্টেটমেন্ট দিতে হবে কিনা? আপনি লিখতে পারেন যদি মানে হচ্ছে নম্বর কম, 21 ধারার যদি মধ্যে। নম্বর, হ্যাঁ হ্যাঁ নম্বর কম থাকে, এখানে 21 ধারা কথা বলার দরকার নাই, 57 ধারায় হুবহু এই উদাহরণটা আছে, 57 ধারা দিয়ে টাচ করা যাবে। ঠিক আছে। জি। এখানে আপনি নিয়ে আসতে পারেন, যদি এটা প্রবলেমেটিক প্রশ্ন হয় তাহলে একটু বেশি জি করে স্যার। লেখার দরকার আছে। যদি যদি এটা প্রবলেমেটিক প্রশ্ন হয় তাহলে স্যার এখানে আমি 21 ধারার মধ্যে আপনি 3 বছরের হ্যাঁ অধিক, হ্যাঁ, কাজ করা চুক্তি প্রবলযোগ্য না, এটা তো আনতে পারবো স্যার। হ্যাঁ, আপনি আনতে পারবেন। তো এখানে 21 ধারাটা নিয়ে আসাটা অপশনাল, আরজির ক্ষেত্রে প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে আনা যাবে। ঠিক আছে। আর আর যেটা এটা স্যার, আর যেটা 57 ধারাতেই করছি, শুধু মানে প্রবলেমেটিক অ্যান্সারটা আর কি 21 আর 57 মিলাই করছিলাম আর কি স্যার। আচ্ছা গুড, তাহলে আপনি আরো উত্তরটা আরো সমৃদ্ধ হয়েছে। আচ্ছা দেখেন, চার্জ কাকে বলে? সিআরপিসির প্রশ্ন আমরা চলে আসছি, 4 নম্বর প্রশ্ন মানে সিআরপিসির প্রশ্ন। হয় আপনাকে 4 নম্বরের কখ লিখতে হবে অথবা 5-এর কখ লিখতে হবে, কারণ খ অংশ যে কোনো একটি লিখতে হবে। এখানে 15 নম্বর করে আছে। আচ্ছা অনেকে ভুল করে ওই যে 1 2 3 তিনটাই লিখলে কিন্তু হবে না, ক অংশ থেকে 1 2 3-এর মধ্যে যে কোনো দুইটি লিখতে হবে, বুঝে লিখবেন। আবারও যারা ইউটিউব দেখছেন বা আমার ভিডিও দেখছেন বলে দিচ্ছি যে বুঝে বুঝে উত্তর করবেন। ক অংশ থেকে দুইটি লিখবেন 3টি থেকে, আর খ অংশ থেকে 4 5 এর থেকে যে কোনো একটা লিখবেন, এখানে বলে দেওয়াই আছে। আপনি টানা 1 থেকে 7 পর্যন্ত 7টাই লিখলেন আর পরে 6 থেকে 13 পর্যন্ত একটাও লিখলেন না, তাহলে কিন্তু আপনার নম্বর কম আসবে, প্রপার অ্যান্সার হবে না যদিও আপনি 7টা লিখেছেন। তো এখানে সিআরপিসি এর সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক উদাহরণ সহ চার্জ গঠন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করতে হবে। এখানে 10 নম্বরের প্রশ্ন। এখানে চার্জের সংজ্ঞা দেওয়া আছে 4-এর সিতে, সিআরপিসিতে, এবং চার্জ গঠন সংক্রান্ত বিধান আছে 233 34 35 36, টানা এই কয়টা লিখতে হবে। 37 38 দরকার নাই, 239টা দিলে ভালো হয়। আর লিখিত মূল নোটে এটার উত্তর সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা লিখিত মূল নোট পড়ে নেবেন অথবা যে কোনো গাইডে পেয়ে যাবেন, বিগত সালের প্রশ্ন যেহেতু যে কোনো গাইডে পাওয়া যেতেই পারে। আচ্ছা 221 থেকে 239 এত লম্বা লাগবে না, প্রয়োজন হবে না। যদি 221 থেকে শুরু করেন খুবই সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে, যদি সময় পান লিখবেন। আর আমি 233 থেকে 239 লিখতে বলছি, এটা বিস্তারিত লিখবেন। ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা দেখেন দরজা ভেঙে গৃহে প্রবেশ করেছে, তার মানে দরজা ভাঙা একটা অপরাধ হয়েছে তার, হাউস ব্রেকিং। এর স্ত্রীর সাথে ব্যভিচার করে, ক এর বিরুদ্ধে পেনাল কোড এর 454 মানে হাউস ব্রেকিং এবং 497 মানে অ্যাডাল্টারি বা ব্যভিচার পৃথকভাবে চার্জ গঠন করা যাবে কিনা। এখানে অ্যানসারিং হিন্ট আমি দিয়ে দিয়েছি,
জাস্ট ঘটনা এবং বিচার্য বিষয় দুইটা পয়েন্ট আমি অ্যাভয়েড করে গেছি, প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। প্রাসঙ্গিক আইনে সিআরপিসি এর 233 ধারার বিধান মতে বলা হচ্ছে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে, অর্থাৎ যতটি অপরাধ হবে চার্জও ততটি গঠন করতে হবে। খুবই সুন্দর কথা, যতটি অপরাধ করবে চার্জও ততটি হবে, মামলা একটি হতে পারে। আবার বলা হচ্ছে অত্র কার্যবিধির 235 ধারা বিধান মতে কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটি মাত্র কার্যের সামিল বলে বিবেচিত হবে, সেই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক হলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। যেমন এই ঘটনার ক্ষেত্রে সে ব্যভিচারের উদ্দেশ্যে গেল, কিন্তু ঘরটা ভাঙা লাগলো, তার মানে তার মূল পারপাস কি ব্যভিচার, কিন্তু ঘরটা ভাঙা লাগলো বাধ্য হয়ে, দরজাটা ভেঙে প্রবেশ করতে হলো, কারণ হয়তো বা প্রবেশ পথে মালিক তালা দিয়ে গেছে। তাহলে এখানে কিন্তু একই কার্যে সামিল, এটা মিলে যাচ্ছে, এবং একই ব্যক্তি কর্তৃক কৃত হয়েছে দুইটি কাজ। তাহলে অভিযোগ হয়তো বা দুইটা হতে পারে, কিন্তু মামলা একটি হবে। দুই বা ততোধিক সংঘর অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, তার মানে মিলে গেল, দুই ধরনের অপরাধ করেছে একই ব্যক্তি, একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে। তাহলে মামলা কয়টি হবে, চার্জ কয়টি হবে, বা অভিযোগ কয়টি হবে, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে এই দুইটা সেকশনে। এবার আমরা চলে যাব সিদ্ধান্তে। উপরোক্ত আইনের বিধানসমূহ, একটু আগে সিআরপিসি দুইটা আমরা সেকশন পড়লাম, সেই বিধানগুলোকে বলছি, ও আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ এবং প্রশ্নের মধ্যে যা আছে সেটা বিশ্লেষণ করলে বলা যায় যে, যেহেতু পেনাল কোডের 497 ধারার অপরাধ ব্যভিচার সংগঠনের উদ্দেশ্যে একই কাজের সামিল, কিন্তু ভিন্ন সংজ্ঞার অন্তর্ভুক্ত 454 ধারায় দিনের বেলা জোরপূর্বক অন্যের গৃহে প্রবেশ করার অপর একটি পৃথক অপরাধ সংগঠিত করেছে, সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোডের 454 এবং 497 অর্থাৎ উভয় ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। এই ক্ষেত্রে ক এর বিরুদ্ধে দুইটি চার্জ গঠিত হলেও একটি মামলা হবে। দেখেন খুব সুন্দরভাবে প্রশ্নটা এক্সিকিউশন করা হয়েছে। তো 5 নম্বরের জন্য একটা পর্যাপ্ত উত্তর, যথেষ্ট উত্তর, আপনাকে দুইটা সেকশন প্রপারলি আলোচনা করতে হচ্ছে এখানে। এইভাবে উত্তর করতে পারলে 5-এ 5 পাবেন। এরপরে 5-এর ক, দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাই কোর্ট ডিভিশন in the criminal adjudication system is an unusual power by which it ensures justice and prevents abuse of the process of the court। এটাকে সিআরপিসির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উদাহরণ সহ সবিস্তারে আলোচনা করতে বলা হয়েছে 8 নম্বরের জন্য। তো এটা 551 ধারার বিধান মতো উত্তর করতে হবে। তো এখানে যে ইংরেজিটা দেওয়া হয়েছে সেটার যদি আমি অনুবাদ করি, দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাই কোর্ট ডিভিশন ইন দ্য ক্রিমিনাল অ্যাডজুডিকেশন সিস্টেম, অর্থাৎ ফৌজদারি বিচারের ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগের, মহামান্য শব্দটা ব্যবহার করলে ভালো হয়, না করলে সমস্যা নেই। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ইজ অ্যান আনইউজুয়াল পাওয়ার। এখানে আনইউজুয়াল বলতে কি বোঝানো হচ্ছে? আনইউজুয়াল বলতে যেটা সচরাচর ব্যবহার করা যায় না, অপ্রচলিত। তার মানে অসামান্য। প্রয়োজনে, হ্যাঁ, আহ, প্রয়োজনে ব্যবহার করা যাবে, ঠিক আছে, বা অসাধারণ শব্দটা ব্যবহার করা যাবে, তাহলে চমৎকার হয়। যে অসাধারণ ক্ষমতা, বাই হুইচ ইট ইনশিওর, যার মাধ্যমে এটি ন্যায় বিচার নিশ্চিত করে এবং আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করে। এইভাবে অর্থাৎ বলে, এই ইংলিশটা দিয়ে অর্থাৎ বলে এই বাক্যটা দেওয়ার পরে আপনারা ঠিক প্রথমে 1 নম্বর প্রশ্নে যেভাবে উত্তর করেছিলাম ওইভাবে 561 ধারার বিধান মতে উত্তর করে যাবেন। আমার মূল নোটে এটা সবিস্তারে আলোচনা করা আছে। করিম ও খলিল পরস্পরের বিরুদ্ধে ঢাকার পল্টন এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলের দাবিদার। এটা কিন্তু আমার মূল নোটেও আছে, আবার ফাইনাল টাচ অর্থাৎ উভয় নোটে আছে। এটা কি করতে হবে? দেখেন এখানে মৎস্য খামারের কথা উল্লেখ ছিল, জাস্ট মৎস্য খামারের কাছে এখানে আবাসিক হোটেলের কথা বলা হচ্ছে। খলিল 2/5/2025 তারিখ পর্যন্ত আবাসিক হোটেলটি দখলে ছিল, অর্থাৎ দখলে ছিল, এবং ওই তারিখেই
সন্ধ্যা 7টায় তাকে বেদখল করা হয়, অলরেডি বেদখল হয়ে গেছে, এবং খলিল আপনার কাছে আসছে আবাসিক হোটেলটির দখল ফেরত পেতে। আপনি তার আইনজীবী, দখল ফেরত না দিলে কি চরম উত্তেজনাকর হয়ে গেছে পরিস্থিতি। আবাসিক হোটেল কি একটা স্থাবর সম্পত্তি, এবং ঢাকার পল্টন এলাকায় যেহেতু, তাহলে এটা অবশ্যই কি মহানগর এলাকার ভেতরে, মহানগর এলাকায় অবশ্যই 144 না 145 ধারা, দুইটা মহানগর এলাকা প্লাস, মহানগর এলাকা প্লাস এটা হচ্ছে একটা স্থাবর সম্পত্তি হোটেল, একটা ভবন। তাই সেই কারণে 145 ধারায় আরজি মুসাবিদা করতে হবে। আরজি তো সিভিল মামলাকে বলা হয়, যেহেতু ক্রিমিনাল মামলা আমরা জাস্ট এখানে দরখাস্ত মুসাবিদাই বলবো। এটা একটা পিটিশন মামলা হবে 145 ধারা বিধান মতে নির্বাহী আদালতে। এটা সাধারণত জেলা ম্যাজিস্ট্রেট আদালত অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 145 ধারা মামলা করতে হয়। লিখিত উভয় নোটেই এটার উত্তর আছে। এখানে পি মামলা বা পিটিশন মামলা। এরপরে অফেন্স এগেন্স্ট হিউম্যান বডি বলতে কোন অপরাধ সমূহকে বোঝায়? তো দ্য পেনাল কোড 8960 এর অধ্যায় 16 বা ষোড়শ অধ্যায় কি বলা হয়েছে? অফেন্স এগেন্স্ট হিউম্যান বডি বা মানব দেহের বিরুদ্ধে অপরাধ। মানব দেহের বিরুদ্ধে অপরাধ শুরুই হয় হচ্ছে 299 ধারা থেকে। তারপরে 299 ধারায় কালপেবল হোমিসাইড, 300 ধারায় কালপেবল হোমিসাইড মার্ডার, এগুলো চলতে থাকে হচ্ছে 311 পর্যন্ত। এর মধ্যে কি আছে? আত্মহত্যা আছে, এর মধ্যে আছে ঠগ বা ঠগের দলে থাকার এই সবগুলো। তারপরে আছে 312তে মিসক্যারিয়েজ, 312 থেকে 318 পর্যন্ত। 319-এ শুরু হলো কি হার্ট বা আঘাত, এটা চলতে থাকবে হচ্ছে 300 মেবি 39 পর্যন্ত। তারপরে 354 আছে এর মধ্যে, অর্থাৎ শ্লীলতাহানির উদ্দেশ্যে আঘাত করা। তারপরে এটা চলতে থাকবে দর্শুতা, সরি দর্শুতা তো পরের অধ্যায়। অপহরণ। কিডন্যাপিং, কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশনের পরে হচ্ছে বিবাহ সংক্রান্ত অপরাধ কিছু আছে, এর মধ্যে আসে ভুল বুঝিয়ে যদি আহ, না সরি, এখানে রেপ আসবে 375, আর রেপের পরে 377 আনন্যাচারাল অফেন্স। এগুলো দিয়ে শেষ হয়ে যাবে 377 ধারা পর্যন্ত। 299 থেকে 377 ধারায় যেই ধরনের অপরাধগুলোর কথা বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাকে বলতে হবে। তবে অধ্যায় 16 এবং আপনি ধারা উল্লেখ করলেন 299 থেকে 377 ধারা পর্যন্ত অফেন্স এগেন্স্ট হিউম্যান বডি বা মানব দেহের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দু একটা উদাহরণ দিয়ে দিলেন। অপরাধ সমূহ হলো বলে এই যে একটু আগে যেগুলো বললাম দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কত নম্বরের উত্তর? 3 নম্বরের উত্তর। এরপরে আপনি 7 নম্বরের জন্য পরবর্তী উত্তর কি? হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, অর্থাৎ খুন। খুনকে বলা হচ্ছে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, এটাকে খুন বা মার্ডার। এবং হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যা, এটাকে বলা হচ্ছে কালপেবল হোমিসাইড। এর মধ্যে পার্থক্য উদাহরণ সহ সবিস্তারে আলোচনা করুন, এটার জন্য 7 নম্বর। এটা আমার মূল নোটে এবং ফাইনাল টাচ নোট উভয় নোটে কিন্তু আছে। অর্থাৎ এখানে খুন এবং নিন্দনীয় নরহত্যার পার্থক্য বা মার্ডার এবং কালপেবল হোমিসাইডের মধ্যে পার্থক্যই করতে হবে। এরপরে আমরা এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, কিন্তু ওয়াই তা জানে না। একজন জানে আরেকজন জানে না। যে জানে সে, যে জানে না তাকে বললো যে তাকে ওইদিকে গুলি করো, ঝোপের দিকে গুলি করো, তাহলে দেখবা একটা মজা, দেখবা জাদু দেখবা। কারণ ঝোপের দিকে গুলি করলো, একজনকে লেগে সে মারা গেল। এবং যে গুলি করলো সে কিন্তু জানে না, তাহলে তার কোনো অপরাধ হবে না। সে যেহেতু জানে না, তার কোনো হত্যার ইন্টেনশনই নাই, 299 ধারায় কি হবে না, তার কিছু হবে না। আর অপর যে ব্যক্তি যে জানে তার জন্য কিন্তু 302 ধারা হবে। আচ্ছা, এখানে একটু সংশোধন করে দিই। উপরের যেটা কপি পেস্ট করে এখানে চলে আসছে, আপনারা যেটা করবেন দ্য পেনাল কোড এর ধারা 299 এবং 302 এতটুকু আলোচনা করলেই হয়ে যাবে। 300 একটু দিলে, টাচ দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। এই ধারার বিধান মতো উত্তর করতে হবে। এটা আমার উভয় নোটে আছে। জাস্ট এখানে অধ্যায় 16 উপর থেকে কপি করতে গিয়ে এটা হয়েছে।
অধ্যায় 16 এবং 304 আলোচনার দরকার নেই এখানে। স্যার 109 আসবে না? ও 109 প্ররোচনা দিয়েছে তাই তো, হ্যাঁ সরি 109 আসবে। আর যেহেতু উপর থেকে এটা কপি করার পরে এটার কারেকশন করতে ভুলে গেছি, 109 আসবে। 109 এর সাথে 302 যুক্ত হবে তাই তো। জি। তাহলে যদি আমরা ফ্রেশ করে বলি 109, 302 এবং 299 আলোচনা করলেই হবে, 300 দরকার নাই। 300 না দিলেও হবে, কারণ আপনার 299 দিয়েই ওই যেগুলি করলো তাকে কি নির্দোষ প্রমাণ করা যাচ্ছে। তাহলে 302 এর সাথে 109টা যুক্ত হয়ে যাচ্ছে কার জন্য? অ্যাবিটরের জন্য, অপরাধে সহযোগীর জন্য। স্টলেন প্রপার্টি কি, এটা 411 ধারায় বলা হয়েছে, কোনো অপরাধী কি চুরি এবং চোরাই মাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পাওয়ার যোগ্য? হ্যাঁ, একই সাথে শাস্তি পেতে পারে না দুইজন। এটা আমার উভয় নোটে আছে, আমার মূল নোটে আছে, ঠিক এইভাবে উত্তর দেওয়া আছে, অর্থাৎ এটা একটি বড় প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন হিসাবে আছে। এবং আমার ফাইনাল টাচ নোটে এই বিষয়টি আবার প্রবলেমেটিক প্রশ্ন হিসাবে আছে, অর্থাৎ এখানে 379 বা 380-র সাথে 411 একটা ব্লেন্ড করে উত্তর করা আছে। এখানে 378টা একটু টাচ করলে ভালো হয়। কয়েকজন ডাকাত, কয়েকজন ডাকাত যেহেতু বলে দিয়েছি, তাহলে 5 বা তার অধিক ব্যক্তি থাকবে। এখানে সংখ্যাটা আর ম্যাটার করছে না, যেহেতু ডাকাত উচ্চারণ করেই দেওয়া আছে। এক্স এর বাড়িতে ডাকাতি করে, তাহলে এক্স হচ্ছে বাড়ির মালিক। সেই সময় এক্স বাধা দিলে ওয়াই ব্যতীত অন্য সকল ডাকাতগণ কি করে? এক্স হত্যা করে। তার মানে এখানে ওয়াই কে নির্দোষ তৈরি করা হচ্ছে। এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হচ্ছে এক্স ভালো, সরি, সে সময় এক্স বাধা দিলে ওয়াই ব্যতীত অন্য ডাকাতগণ, তাহলে এক্স বাড়ির মালিক এখানে। আশা করি সবকিছু ঠিক আছে। আমরা আলোচনা করছিলাম 6-এর খ, 6-এর 7-এর খ, সরি, 7-এর খ নং প্রশ্নে বলা হচ্ছে কয়েকজন ডাকাত এক্স এর বাড়িতে ডাকাতি করে। তাহলে ডাকাত যেহেতু বলে দিয়েছে, তার মানে 5-এর বেশি অপরাধী আছে। সেই সময় এক্স বাধা দিলে ওয়াই ব্যতীত অন্য ডাকাতগণ এক্স কে হত্যা করতে উদ্যত হয়। ওয়াই তাদের নিষেধ করে যে মারার দরকার নাই, শুধুমাত্র সম্পদ নিয়ে কেটে পড়ি। তার মানে এখানে ওয়াই কে ভালো মানুষ হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে প্রশ্নের মধ্যে আপনাদেরকে কনফিউজ করার জন্য। কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত এক্স কে হত্যা করে। এক্ষেত্রে ওয়াই এর কোনো শাস্তি হবে কিনা, তার মানে অনেকেই কিন্তু, অনেকে বলতে অল্প কিছু যদি ব্যক্তি লিখে যে হ্যাঁ ওয়াই কে শাস্তি দেওয়া দরকার নাই, ওয়াই এর ক্ষেত্রে শুধুমাত্র ডাকাতির শাস্তি হবে, এই যে খুন করলো খুনের শাস্তি ওয়াই কে দেওয়া দরকার নাই, এরকম হয়তো বা অনেকে উত্তর করতে পারেন। তাহলে এখানে আমাদের রেলিভেন্ট সেকশন চলে আসবে কত? 391 এবং 396। এই যে 396, 396 খুন সহ ডাকাতির শাস্তির কথা বলা হয়েছে। ডাকাতি সংগঠনকালে কে খুন করেছে তা বিবেচ্য বিষয় নয়। খুন সহ ডাকাতি জন্য ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ড দণ্ডিত করা হবে। এটা 396 ধারার বক্তব্য। তার মানে 396 ধারাই কিন্তু ওই মৃত্যুদণ্ড দিয়েই দিচ্ছে, আমাদের 302 ধারা ধার নেওয়ার দরকার নাই, 396 ধারাই এনাফ। স্বপন ভাই ধন্যবাদ। স্বপন ভাই কিন্তু জার্নি করছেন, তারপরেও ক্লাসে প্রবেশ করছেন। তো এই কারণেই চিন্তা করলাম যে এটা রেকর্ড দিয়ে দিয়ে অনেকেই কিন্তু পরে রেকর্ডিংটা শুনে নিতে পারবেন, যারা জার্নি করছেন বা ক্লাস করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টদেরও উপকার হবে, এবং যারা আমার স্টুডেন্ট না, আমার নোট নিয়েছেন, বা যারা শুধুমাত্র আমার ইউটিউব ভিডিও দেখছেন, বার কাউন্সিল লিখিত পরীক্ষা 2025 28 জুন সকালে দিবেন, তাদের সবার ক্ষেত্রে যেন উপকার হয়, তাই এইটা রেকর্ড আকারে আমি দিয়ে দিলাম। সবাই স্বপন ভাইয়ের জন্য আমরা দোয়া করি, তিনি নিরাপদে যেন পৌঁছান ঢাকায়। তাহলে এখানে ওয়াই কেও শাস্তি দিতে হবে। প্রশ্নের মধ্যে ওয়াই আছে, উত্তরের মধ্যে খ আছে। তার মানে হয়তোবা এই উত্তরে ক খ উত্তর ছিল, তাই এটা আমি প্রশ্নে চেঞ্জ করেছি।
প্রশ্নে এক্স ওয়াই করে দিয়েছি, কিন্তু আমার নোটে কিন্তু ক খ দিয়ে উত্তর করা আছে। দেখেন এখানে ক খ এর কথা বলা হচ্ছে। তো আপনারা জাস্ট এক্স ওয়াই বা ক খ যেটা আসুক না কেন, আপনাকে সেটা দিয়ে উত্তর করতে হবে। এখানে আমার উত্তরে কিছুটা ভুল আছে, এইটা ভুল আমি সংশোধন না করে এভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার কারণ একটা আছে, সেটা হচ্ছে আপনি লিখলেন সাতের খ নং প্রশ্নের উত্তর, এবার লিখার পরে আপনি পড়ে গেছেন মুখস্থ বিদ্যা যে ক খ, এভাবে আপনি লিখে চলে আসলেন। তার মানে যদি প্রশ্নে এক্স ওয়াই আসে, সেক্ষেত্রে আমি সেটা পরিবর্তন করে ক খ দিয়ে লিখতে পারবো কি না? এটা করা যাবে না। প্রশ্নে এক্স ওয়াই দিয়ে আসছে, আপনাকে উত্তরেও এক্স ওয়াই দিয়ে করতে হবে। প্রশ্নে ক খ দিয়ে আসছে, আপনাকে উত্তরেও ক খ দিয়ে করতে হবে। প্রশ্নে রহিম করিম দিয়ে আসছে, আপনাকে উত্তরেও রহিম করিম দিয়েই করতে হবে। প্রশ্নে যেটা ব্যবহার করা থাকবে, উত্তরেও আপনাকে সেটাই ব্যবহার করতে হবে। আমার একটা ঘটনা মনে পড়ে গেল এটার উত্তর করতে গিয়ে। আমি হাই স্কুলে থাকতে আমার এক ক্লাসমেট, মেবি ক্লাস 9 বা 10, তো প্রশ্ন করছে, স্যার আমরা তো a+b হোল স্কয়ারের সূত্র শিখেছি, a² + 2ab + b²। তো এখানে প্রশ্নের মধ্যে তো এক্স ওয়াই আছে, তো x+y² এটাও কি আমরা, যদি আসে সেক্ষেত্রে আমরা উত্তরে কি a+b² করে লিখতে পারবো কিনা? তার মানে উনি প্রশ্নের মধ্যে এক্স ওয়াই থাকলেও উত্তর বা অঙ্ক করবেন এ বি দিয়ে, এই প্রশ্ন উনি করলেন। তা এটা করতে গিয়ে আমার এটা মনে পড়ে গেল। তা প্রশ্নে যেটা থাকবে এক্স ওয়াই করতে হবে, কখ থাকলে কখই, এ বি থাকলে এ বি। আশা করি বুঝতে পেরেছেন, কনফিউশন দূর হবে। এরপরে আমরা এভিডেন্স একটা চলে যাই। 8 এবং 9 থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। বার্ডেন অফ প্রুফ কি? প্রমাণের দায় বা ভার। দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায় ভিন্ন রূপ কি? প্রমাণের দায় সংক্রান্ত এভিডেন্স অ্যাক্টের বিধান অনুসারে উত্তর করতে হবে। প্রথমে 2 নম্বর, পরে 8 নম্বর, এইভাবে উত্তর করতে হবে। তো এখানে আসলে 2 নম্বর বার্ডেন অফ প্রুফের সংজ্ঞার জন্য এবং এই ভিন্নরূপ কিনা এটা এভিডেন্স অ্যাক্টের অন্যান্য ধারা দিয়ে উত্তর করলে 8 নম্বর, এভাবে উত্তর করা আছে। এটা আমার মূল নোটে আছে। আর এখানে উত্তর করতে হবে এক 101 থেকে 112 পর্যন্ত। আর এই যে আমি যে প্রশ্নটা একটু ভিন্ন আঙ্গিকে করলাম, দেওয়ানি এবং ফৌজদারি মামলা প্রমাণের দায় কি ভিন্ন রূপ? হ্যাঁ, কিছুটা ভিন্ন রূপ, কিছুটা ওভারল্যাপিং আছে, কিছুটা ভিন্ন রূপ। এটা যিনি ঠিকভাবে উত্তর করতে পারবেন না তারা মেসেজ করবেন আমাকে, তাদেরকে আমি উত্তর বুঝিয়ে দিব সেটা করতে হবে। আর যদি একেবারেই না পান, কোনো গাইডেও না পান, সেই ক্ষেত্রে মেসেজ করলে আমি এটা আবার পিডিএফ উত্তর করে দিব, পূর্ণ উত্তর করে দিব। তবে নিজেরা ট্রাই করলে সেটা সবচেয়ে ভালো। এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। এ আদালতকে বিশ্বাস করাতে যায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে। কে চাচ্ছে? বি। বি আদালত, এবার এ আদালতকে বিশ্বাস করাতে চায়, তাহলে এ একটা জিনিস বিশ্বাস করাতে চাচ্ছে একটা বিষয়, এবং বি আদালতকে বিশ্বাস করাতে চায় যে সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল। তার মানে এখানে অভিযুক্ত যে বি, সে বলছে আমি অন্য জায়গায় ছিলাম। তো অন্য জায়গায় থাকার অজুহাতকে কি বলে? ক্লে অফ অ্যালিবাই বা অন্যত্র থাকার অজুহাত। অন্যত্র থাকার অজুহাত, এটা দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 103 ধারায় আছে। এটা ফাইনাল টাচ নোট যারা নিয়েছেন বা যারা আমার স্টুডেন্ট, মূল নোটও মেবি এই সেকশনটা একটু ভুলভাবে ছিল, 106 ছিল। দয়া করে এইটা আপনারা 103 করে নেন, 106 হবে না, 103 হবে। প্লে অফ অ্যালিবি 103-এ আছে, আপনারা এমসিকিউ নোটেও দেখবেন 103 আছে। তো 103 মতে উত্তর করতে হবে, অর্থাৎ যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। এরপরে an accomplice is unworthy of credit unless he is corroborated in material particular। বক্তব্যটি এভিডেন্স অ্যাক্টের 114 এবং 133 ধারার আলোকে ব্যাখ্যা করতে হবে। যেহেতু সেকশন দুইটা দেওয়াই হয়েছে, আপনারা বুঝতে পারছেন কোন জায়গা থেকে উত্তর করতে হবে। এরপরে আমি সেন্টেন্সটার যদি একটু ভালো বাংলা করি, তাহলে পারপার্শ্বিক সাক্ষ্য ছাড়া শুধুমাত্র একজন সহযোগী আসামির বিবৃতির ভিত্তিতে অন্য আসামিদের শাস্তি দেওয়া যাবে না, এইভাবে এটার অনুবাদ করলেও চলবে। যদিও এটার মানে আক্ষরিক অনুবাদ এরকম না, একটু ভিন্ন হবে। অ্যান অ্যাকমপ্লিস ইজ আনঅর্থি অফ ক্রেডিট, মানে একজন সহযোগী আসামিকে বিশ্বাস করা যাবে না যদি না
তার বক্তব্য পারস্পরিক সাক্ষী দ্বারা সমর্থিত হয়। এটা হবে মূল আপনার বঙ্গানুবাদ। সেটা করলে হবে, এটা করলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে 114 এবং 133 ধারার আলোকে ব্যাখ্যা করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, এটা বিগত সালের অর্থাৎ আহ 12 যে জুডিশিয়ারি, 12তম জুডিশিয়ারির প্রশ্ন অনুসারে এটা আছে, যে কোনো গাইডে আপনারা উত্তর পেয়ে যাবেন। এটা আমি পড়াইনি, আমার মূল নোটে এটাকে আমি টপিক হিসাবে রেখেছিলাম না। জাস্ট মডেল টেস্ট 2 করার সময় এবং আপনাদের একটা ফাইনাল শর্ট সাজেশন দিয়েছি। 4টা করে টপিক দিয়েছি প্রতিটা সাবজেক্টের, 4টা বা এছাড়া একটা সম্ভবত আরো কমিয়ে দিয়েছি। তো এই 4টা করে টপিক আপনারা অন্তত শেষ করবেন শেষ সময়, এবং সেই টপিকের মধ্যে আমি এটা রেখেছিলাম। তাই এখান থেকে একটা প্রশ্ন সেট করে দিয়েছি আমি। আসলে আমি যে লাস্টে 2টা মডেল টেস্ট নিয়েছি, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, সেই 2টা মডেল টেস্টে যে যে প্রশ্ন করেছি সেগুলোকেই আমি টপিক হিসেবে সাজেশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এই টপিকগুলো কাভার করলে এই 2টা মডেল টেস্ট আপনারা 100% উত্তর করতে পারবেন, অথবা সহ কমন পাওয়া যাবে। 4জন অভিযুক্ত ব্যক্তির প্রত্যেককে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকার করে যে, তার মানে 4জনই বলল যে অপর পঞ্চম ব্যক্তি ক। 4জনের মধ্যে এবার অপর পঞ্চম ব্যক্তি ক ডাকাতিকালে তাদের দলে ছিল, তার মানে 4জন ধরা খেয়েছে হাতে নাতে, বা হয়তো বা পরবর্তীতে ধরা খেয়েছে, এবং তারা বলছে যে আরো একজন ছিল, তাহলে এটার দোষতা থাকলো না, ডাকাতি হয়ে গেল। 4জনের স্বীকারোক্তি ছাড়া ক এর বিরুদ্ধে অন্য কোনো প্রমাণ পাওয়া, মানে প্রমাণ নেই, ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি, ঘটনাস্থলে তাকে মানে ধরা যায়নি, শুধুমাত্র ওই 4জন তার নাম করছে। এই ক্ষেত্রে কি ওই 4জনের কথার উপর ভিত্তি করে এ ক কে সাজা দেওয়া যাবে কিনা, এটা হচ্ছে উত্তর। 114 ধারা বিধান মতে উত্তর করতে হবে, শুধুমাত্র উক্ত স্বীকারোক্তির উপর নির্ভর করে ক কে শাস্তির আওতায় আনা যাবে না। কারণ আমরা একটু আগে দেখলাম, an accomplice is unworthy of credit unless he is corroborated in material particular। তার মানে এখানে পারস্পরিক সাক্ষ্য বা অন্য কোনো সাক্ষী যেহেতু কয়ের বিরুদ্ধে নাই, কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি, বা ঘটনাস্থলের আশপাশে তার মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল না, এটসেট্রা এটসেট্রা, এখানে দেখা যাচ্ছে যে ককে ফাঁসানোর মতো কোনো এলিমেন্টই নাই। শুধুমাত্র 4জন বলছে কও ছিল আমাদের সাথে। সেক্ষেত্রে কিন্তু এটা আর ডাকাতি হবে না, এটা দর্শুতা হয়ে যাবে, এবং ক এই মামলায় খালাস পেয়ে যাবে। ক এর আইনজীবী এটা ককে বাঁচাতে কিন্তু পারবে। তাই এটা এইভাবে উত্তর করতে হবে। আমি মূল উত্তর বলে দিয়েছি। আমার যে 4 প্রকারের মেথড আছে, সেই মেথডের যে কোনো একটিতে আপনারা উত্তর করতে পারেন। 114তে করা যাবে, 30ও করা যাবে, 30টা যুক্ত করতে পারলে ভালো হয়। 114টা পড়ে দেখেন, 114তেও কিন্তু এভাবে বলা আছে একই কথা। মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত বিবৃতি, স্বীকারোক্তি বা স্বীকৃতি আইনত বৈধ কি, এটা আলোচনা করতে হবে। এটা আমরা লিমিটেশন অ্যাক্ট শুরু করলাম। লিমিটেশন অ্যাক্টের 19 ধারায় কিন্তু ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ লিখিত প্রাপ্তি স্বীকারোক্তির বিষয় বলা হয়েছে। তো লিখিত প্রাপ্তি স্বীকারোক্তি যেদিন করা হবে সেদিন থেকে তা আমাদের মেয়াদ শুরু হবে, এটা হচ্ছে মূল বক্তব্য। এটাকে আপনাদের উদাহরণ সহ একটু বড় করে লিখতে হবে। বিগত সালের প্রশ্ন, এটা বিগত সালের প্রশ্ন যে কোনো গাইড থেকে পড়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে সেই সময় গাইড সাথে আছে, পড়ে নিতে পারেন। আর যদি মনে করেন স্যার আমার কাছে নাই, বললে আমি এই প্রশ্নটা প্রয়োজনে আমার কাছে গাইড আছে, আমি টাইপ না করলেও হয়তো বা গাইডের ছবি তুলে পাঠিয়ে দিতে পারি। যদি চান তাহলে আমি গ্রুপে দেব, না চাইলে আমি দিব না। এক্স ওয়াই এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 তারিখে নিবন্ধিত বায়না চুক্তি করেন। অর্থাৎ এখানে লিমিটেশন অ্যাক্টে 21A, 21A এর বিধান মতে কি, স্থাবর সম্পত্তির যে চুক্তিটা, সেটা বায়না বায়না চুক্তি হলো নিবন্ধিত করতে হবে, তাহলে 21A মতে নিবন্ধিত করা হয়েছে, শর্ত ফিল আপ হয়েছে। 2টা শর্ত, একটা লিখিত প্লাস স্থাবর সম্পত্তি, তাই এটা নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা হয়েছে। হ্যাঁ, চুক্তিনামায় হস্তান্তর দলিল নিবন্ধনের কোনো সময় উল্লেখ করা হয়নি, অর্থাৎ জাস্ট বায়না চুক্তি করলো, কতদিনের মধ্যে মূল দলিলটা এক্সিকিউশন করা হবে এবং অবশিষ্ট টাকা দেওয়া হবে এটা কিন্তু বলা নাই। তার মানে এটা দলিলের একটা কি দুর্বলতা। ওয়াই 1/9 অর্থাৎ প্রায় 8 মাস পরে,
তারিখে চুক্তিনামায় উল্লেখিত অবশিষ্ট অর্থ গ্রহণে এক্স কে দলিল নিবন্ধনের জন্য অনুরোধ করে, যে আপনি টাকা নেন এবং আমাকে কি করেন, জমিটা রেজিস্ট্রি করে দেন। এক্স বিক্রয় দলিল নিবন্ধনে নানা অজুহাতে বিক্রয় করতে বিলম্ব করতে থাকেন এবং অবশেষে 1/1/2022 তারিখে বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান। প্রথমে কিছু তালবাহানা করলো, পরে বলল আর করেই দিব না, যাও যা পারো করে নাও। এবার উভয় বায়না চুক্তি বলবৎকরণের জন্য 1/10/2022 তারিখে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমাটা কি তামাদিতে বাড়িত, এটা কিন্তু একটা চুক্তি প্রবলের মামলা, তার মানে এটা একটি মূল মামলা, দ্য মেন শুট বা অরিজিনাল শুট। তাই এটা তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 5 ধারা প্রযোজ্য না। অর্থাৎ তামাদিতে বাড়িত হয়ে গেলে এই মামলাকে আর কি পুনরুজ্জীবিত করার সুযোগ নাই এবং মামলা নিবেই না, 3 ধারা প্রযোজ্য হবে এখানে। প্রাসঙ্গিক আইনের আলোকে ব্যাখ্যা করতে হবে। 5 নম্বরের জন্য প্রশ্ন, আমি এখানে ডিরেক্ট প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত দিয়েছি, ঘটনা এবং বিচার্য বিষয় দিলাম না। আপনারা ঘটনাকে ওই যে সাল অনুসারে তারিখ অনুসারে সাজাতে পারেন, তাহলে ভালো হয়। আলোচ্য প্রশ্ন হতে এক্স ওয়াই এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 তারিখে নিবন্ধিত বায়না চুক্তি করেন। চুক্তিনামায় হস্তান্তর দলিল নিবন্ধনের কোনো সময় উল্লেখ করেননি। ওয়াই 1/9/2021 তারিখে চুক্তিনামায় এখানে যে মানে ঘটনাটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তো এখানে জাস্ট ওয়াই বায়না চুক্তি বলবৎকরণের জন্য এ তারিখে মামলা দায়ের করেন, তার মানে এখানে জাস্ট ঘটনাটা বলা হলো। এরপরে আমরা সিদ্ধান্তে চলে যাব প্রাসঙ্গিক আইন সহ। লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 113 অনুচ্ছেদের বিধান মতে চুক্তি প্রবলের জন্য 1 বছর সময়, চুক্তি বলবৎকরণের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ 1 বছর। যেহেতু এক্স বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানায় 1/1/2022, তার মানে যেদিন অস্বীকৃতি জানালো সেদিন থেকে মামলা করার তামাদির মেয়াদ আরম্ভ হলো। 113 অনুচ্ছেদে কিন্তু দুইটা বিষয় বলা হয়েছে, 1 বছর প্লাস কখন থেকে 1 বছরটা শুরু হবে, যখন থেকে মামলা করার কারণ উদ্ভব হবে। মামলা করার কারণ কখন উদ্ভব হবে, যখন এই চুক্তি পালনে অস্বীকৃতি জানালো এই তারিখে, অর্থাৎ উক্ত তারিখে মোকদ্দমাটি দায়েরের কারণ উদ্ভব হয় এবং উক্ত তারিখ হতে 1 বছরের মধ্যে 1/10/2022 তারিখে ওয়াই বায়না চুক্তি বলবৎকরণের জন্য মোকদ্দমা দায়ের করেন। সেহেতু মোকদ্দমাটি তামাদিতে বারিত নয়। একজন বললেন 18 ধারা প্রযোজ্য হবে কিনা। 18 ধারা এখানে প্রবঞ্চনার বিষয় প্রযোজ্য হবে না। 18 ধারা কোনোভাবে এখানে প্রযোজ্য হবে না আব্দুল মাজিদ ভাই। 18 ধারা প্রবঞ্চনা, এখানে প্রবঞ্চনা বা প্রতারণার কোনো কিছু নাই। হ্যাঁ, তালবাহানা করছে সেটা ভিন্ন জিনিস, সেটা প্রতারণার মধ্যে পড়ে না। প্রতারণা করতে হলে ওই চুক্তি হওয়ার সময়ই প্রতারণা শুরু থেকেই হতে হবে। প্রথমে যদি একটা নর্মালি মানে সুষ্ঠুভাবে একটা দলিল হয়, সেক্ষেত্রে প্রতারণার কোনো এলিগেশন পরে নিয়ে আসার সুযোগ নাই। তবে হ্যাঁ, ওই দলিলটা যদি টেম্পার করে তাহলে জালিয়াতির এলিগেশন আসতে পারে। আব্দুল মাজিদ ভাইকে আমি লাইন আসার সুযোগ দিয়ে দিচ্ছি এই বিষয়ে একটু ব্রিফ করার জন্য। মহিউদ্দিন শিবলি ভাই কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, হ্যাঁ, আছি, ওয়ালাইকুম আজকে আসসালাম। জার্নি করে আসলাম, এখন আচ্ছা, পড়ালেখা করছি। এখন এখন প্রপারলি একটু রেস্ট নেন, প্রয়োজনে শুয়ে থেকে ক্লাস করেন। আর ভিডিও দিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেমন হয়েছে বলেন। জি, ভালো হয়েছে স্যার, অবশ্যই এটা আচ্ছা, রিভিউ করা যাবে। জি, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, তো এখানে আব্দুল মাজিদ ভাই বুঝতে পেরেছেন তো যে 18 কেন আসবে না? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো প্রতারণা যদি থাকে শুরু থেকে প্রতারণা থাকতে হবে এক। আর দলিল হয়ে গেল, পরে যদি সেটাকে ঘষামজা করে তারিখ পরিবর্তন করে টাকার পরিমাণ পরিবর্তন করে, সেটা ডেফিনেট কি জালিয়াতি বা ফর্জারি। তাহলে ফর্জারি পরে হয়, আর প্রতারণা হতে হলে প্রথম থেকে হতে হবে। ঠিক আছে। The lapse of time not only bars the legal remedy, but also extinguishes the claimant's right. এটা আমার একটা বানানো প্রশ্ন, কোথাও খুঁজে পাবেন না। এইটা যদি বাংলা করে কি হয়, সময় অতিবাহিত হলে শুধুমাত্র আইনগত প্রতিকারই বাধাগ্রস্ত হয় না, দাবিকারীর অধিকারও বিলুপ্ত হয়। এটা বাংলা করেও আসতে পারে, বাংলা করে হয়তো বা বিগত সালে কোথাও পেয়ে যাবেন। এটা আমার মূল নোটে কিন্তু আছে। এটা তামাদি আইনের 28 ধারায় আলোচনা করতে হবে। তবে এর সাথে 3 এবং প্রথম তফসিলের কিছু বিধান যদি নিয়ে আসতে পারেন উদাহরণের মধ্যে, তাহলে ভালো হয়।
এটা কিন্তু 28 ধারায় বলা হয়েছে। 28 ধারায় বলছে যে যদি নির্দিষ্ট সময় পার হয়ে যায় তাহলে এই যে যিনি দখল করে আছেন জোর করে তার সত্ত্ব অর্জন হবে, এবং মূল যে আহ, দাবিকারী, যে সম্পত্তির যে মূল মালিক, দলিল বলে মালিক, তার দলিলই যে সত্য সেটা নষ্ট হয়ে যাবে, এবং সে সম্পত্তি বেদখল হয়ে গেল আগেই। 12 বছর যদি জোর করে কেউ বেদখল করে রাখে কাউকে, যে দখল করে থাকলো সে 28 ধারা অনুসারে কি হবে, সেই সম্পত্তি দখল বলে মালিক হয়ে যাবে, অ্যাডভার্স পজিশন এটাকে বলে। তো এখানে 144 ধারা সহ আরো কিছু ধারা আপনার উদাহরণস্বরূপ যদি বলতে পারেন অন্য, যে এখানে জোর করে যেহেতু দখলের বিষয় বলা হচ্ছে, 142 ধারাটা আসবে, 144 ধারাটাও স্লাইডলি আসতে পারে। 42 ধারা না, 42 অনুচ্ছেদ, আর্টিকেল 142। তো এইটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। ব্যাখ্যামূলক প্রশ্ন কিভাবে করতে হয় আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এভাবে ইউনিক ওয়েতে প্রশ্ন আসতে পারে, যেহেতু ইংলিশ প্রশ্ন আসার একটা প্রবণতা আছে, তাই আমি ক্লাস টেস্ট 2 এ কিন্তু অনেক ইংলিশ প্রশ্ন রেখেছি। কেন? ইংলিশ প্রশ্ন আসলেও ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট একটু বাংলা করে সেটাকে করে দিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে আপনাদের সতর্ক করছি, যদি বাংলা করতে না পারেন, সঠিক বাংলা করতে পারছেন না কেমন, তাহলে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করবেন। যদি অনুবাদ নাই করতে পারেন তাহলে উপায় কি, ধরতে পারছেন এটা কি উত্তর করতে হবে, কত সেকশনকে টার্গেট করে করা হয়েছে, সেক্ষেত্রে আপনি অনুবাদ না করে উত্তর করতে পারবেন। তাহলে প্রথমে ইংলিশ সেন্টেন্সটা দিয়ে শুরু করলেন এবং লাস্টে ইংলিশ সেন্টেন্সটা দিয়ে কি সেটাকে জাস্টিফাই করে ছেড়ে দিবেন। একটু চালাকি করবেন, মানে অনুবাদ না করতে পারলেও সেক্ষেত্রে হবে, যদিও নম্বর একটু কম আসতে পারে, কিন্তু উত্তর তো করতে পারলেন। যখন এরকম পরিস্থিতি হবে, অপশনটা থেকে এটাই আপনাকে উত্তর করতে হচ্ছে। কারণ হয়তো বা একের কয়ে আপনি সঠিক উত্তর করতে পারছেন না, কিন্তু আপনি ক্ষয়ে এসে হয়তো বা আপনার যে প্রবলেমেটিক প্রশ্নটা কমন পড়ে গেছে ভালোভাবে, তার মানে অপশনের উপর নিচে যদি তুলনা করেন, তাহলে যেটা ক কমন পাননি কিন্তু খ কমন পেয়েছেন, আবার পরেরটাতে দেখা যাচ্ছে ক কমন পেয়েছেন কিন্তু খ কমন পাননি। সিদ্ধান্ত নিলেন প্রবলেমেটিক প্রশ্নটা আমি ভালোভাবে করব, এবং বর্ণনামূলক প্রশ্নটা আমি একটু মোটামুটি করব। সেক্ষেত্রে কিন্তু নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রবলেমেটিক প্রশ্ন যদি কমন না পান, সেটা টাচ করলে রিস্ক হবে, জিরো পেয়ে যেতে পারেন। তাই প্রবলেমেটিক প্রশ্ন যে অংশ থেকে কমন পাবেন এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমি আপনাদেরকে কিন্তু থাম্বনেল দিয়ে দিয়েছি ভিডিওর, যে প্রশ্ন সমাধানের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করে দিচ্ছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে কোন অংশটুকু লিখবো। দুইটার মধ্যে ক অংশ কমন আসছে কিন্তু খ অংশ কমন আসেনি, এটা টাচ করাটা যাবে না। প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং যে অংশ বেশি কমন পাবেন সেটা টাচ করাটা যুক্তিযুক্ত। কে লাইনে আছেন, আমার কথার সাথে কি একমত? জি স্যার, অবশ্যই স্যার। তাহলে আমি কি বলছি, যেখানে মুসাবিদা কমন পেয়েছি এবং আপনার প্রবলেমেটিক বা সমস্যামূলক প্রশ্ন কমন পেয়েছি, ওই অংশটাকে উত্তর করার চেষ্টা করতে হবে। কারণ আমি ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে আমাকে পাশ করে বের হয়ে আসতে হবে। আর ঘটনা মানে বর্ণনামূলক প্রশ্ন, এইটা যেহেতু বড় প্রশ্ন, সেখানে টাচ করলে একটু ভাষা ভাষায় লিখে আসলেও কিন্তু অন্তত 10-এ 5 পাওয়াটা সহজ, দিয়ে দিবে আপনি ধারাটা যদি সত্যি উল্লেখ করতে পারেন। আর এটা প্রবলেমেটিক প্রশ্ন, মুসাবিদা এবং আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে পার্থক্যমূলক প্রশ্ন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। পার্থক্যমূলক প্রশ্ন টাচ করার চেষ্টা করতে হবে। রাস্তা চলাচলের অধিকারে বাধা প্রদানের জন্য, এটা একটা কিন্তু নতুন প্রশ্ন, আমার মূল নোটে নাই, আমার ফাইনাল টাস্ক নোটেও নাই। তার মানে এখানে শুধুমাত্র মডেল টেস্ট 2 এ আছে এইটা। আবার কোথায় আছে? 26 ধারার উদাহরণের মধ্যে কিন্তু এই ধরনের উদাহরণ আছে। বিশেষ করে আমি মূল বই যেগুলো পড়েছি, মূল বইয়ের মধ্যে এই ধরনের কিছু উদাহরণ আছে, কিছু আলোচনা আছে। সেখান থেকে আমি আইডিয়া নিয়ে এই প্রশ্নটা তৈরি করেছি, যেন 26 ধারাকে টার্গেট করে প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারেন। এটা লিমিটেশন অ্যাক্টের 26 ধারার বিধান অনুসারে উত্তর করতে হবে। তাহলে প্রশ্ন কি? রাস্তার চলাচলের অধিকারে বাধা প্রদানের জন্য 2025 সালে একটি মোকদ্দমা দায়ের করা হয়। কে করলো? বাদী বিবাদীর নাম উল্লেখ করলাম না, টেকনিক্যালি প্রশ্নটা করেছি। যদি উল্লেখ করা হয় তো করলো। এই মামলাটা করেছে হচ্ছে এলাকাবাসী। এলাকাবাসী মামলা করেছে কার বিরুদ্ধে? একটা ব্যক্তির বিরুদ্ধে, বিবাদীর বিরুদ্ধে। কারণ 20 বছরের বেশি সময় ধরে একটা রাস্তা ব্যবহার করছে, হঠাৎ ওই রাস্তা চলাচলে বাধা দিয়েছে মালিক। ধরে নিই মালিকের নাম হচ্ছে মিস্টার ক। মিস্টার ক বাধা দিচ্ছে,
এরপর এলাকাবাসী মিস্টার কয় নামে মামলা করে দিয়েছে। এলাকাবাসী এখানে যে কোনো একজনও মামলা করতে পারে। এটাকে কি বলা হবে? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ শুট। সবার পক্ষে একজন মোকদ্দমা করতে পারে। আমার এলাকাবাসীর পক্ষে আমি মোকদ্দমা করলাম, অথবা বেশ কয়েকজন মিলে মোকদ্দমা করা যেতে পারে। একাধিক বিবাদী বা একাধিক বাদী হতে পারে সিভিল মামলায়। তাহলে এলাকাবাসী মামলা করলো মনে করেন কয়ের বিরুদ্ধে। এবার বিবাদী ক বাধা প্রদানের কথা স্বীকার করে, যে আমি বাধা প্রদান করেছি, আমার জায়গায় আমি যেতে দিব না, আমি বাধা প্রদান করেছি, স্বীকার করলো। তাহলে মামলার কজ অফ অ্যাকশন শুরু হলো কখন? ওই যে বাধা প্রদান করলো যেদিন, সেদিন। কিন্তু রাস্তার চলাচলের অধিকারের প্রতি অস্বীকৃতি জানালো। এবার যে সম্পত্তির মালিক বিবাদী, সে বলছে হ্যাঁ আমি বাধা প্রদান করেছি, আমার সম্পত্তি আমি চলতে দিব না, আমি সেখানে কোনো কিছু করব, আমি সেখানে বাড়ি নির্মাণ করব। এলাকাবাসী বলছে না, আমরা 20 বছর ধরে চলেছি, আমরা চলবোই। তার মানে আমি বাধা প্রদান করেছি, এটা স্বীকার করলাম বিবাদী হিসাবে, কিন্তু চলাচলে যে তাদের অধিকার আছে এটা অস্বীকার করছে, মানে এটা সুখাধিকারে পরিণত হয়নি। এটা বিবাদী দাবি করছে তার লিখিত জবাবে। বাদী পক্ষ প্রমাণ করে, যে বাদী কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছে। কি প্রমাণ করেছে? উক্ত অধিকার 1/1/2004 হতে 1/1/2024 তারিখ কমন নাও আসতে পারে। এই যদি প্রশ্নটা আসে, ভাষা পরিবর্তন হয়ে আসতে পারে। এখানে রাস্তা চলাচলের অধিকারের পরিবর্তে আলোর বিষয়ে আসতে পারে, পথের বিষয়ে, কোনো জলাধারের বিষয়ে আসতে পারে, কোনো জলমহলের বিষয়ে আসতে পারে। তার মানে কোনো স্থাবর সম্পত্তি বা এখানে সুখাধিকারের যে নেতিবাচক বা ইতিবাচক যে সুখাধিকার আছে, যে কোনো এলিমেন্ট হতে পারে। এত সাল পর্যন্ত অব্যাহতভাবে উক্ত রাস্তাটি সুখাধিকার হিসেবে সত্য দাবি করে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করছে। তাহলে 2004 থেকে 2024 পর্যন্ত ভোগ করেছে, তার মানে 20 বছরই হচ্ছে। মোকদ্দমাটি আইনানুগ পরিণতি কি হতে পারে? তো এখানে আমি উত্তর করেছি 26 ধারা বিধান মতে উত্তর করতে হবে। আপনারা বুঝতে পারছেন কিভাবে উত্তর করতে হবে। মূল উত্তরটা কি হবে? বাদীপক্ষ রাস্তার চলাচলের অধিকার বিষয়ে ডিগ্রি পাবে, কারণ তারা প্রমাণ করতে পেরেছে যে আমরা 2004 সাল থেকে 2024 সাল পুরোটাই কি ভোগ দখল করেছে। তার মানে একটা কমপ্লিট পিরিয়ড অফ 20 ইয়ার্স, এবং শান্তিপূর্ণভাবে করেছে। তাই এটা সুখাধিকারের একটা ডিগ্রি পাবে কারা? এলাকাবাসী বা বাদী। এটা ছোট একটা উত্তর আমি করে দিয়েছি। আপনারা আমার যে 4টা মেথড আছে, যে কোনো একটা মেথডে উত্তর করতে পারেন। একজন বললেন এটা 24 ধারা হবে কি? 24 ধারা আসার কোনো প্রশ্নই আসে না, 26 ধারাতে উত্তর হবে। এবার সর্বশেষ যে চ অংশ, এখানে 10 নম্বর, 15 নম্বর না কিন্তু। আপনাদের আবারও স্মরণ করে দিই, বাকি সবগুলো আইনে 15 নম্বর করে আছে। শুধুমাত্র দুইটা আইনে পার্থক্য। সেটা হচ্ছে সিপিসিতে 30 নম্বরের উত্তর করা সম্ভব, 1 আর 2 উত্তর করলাম। এসআর এক যদি আমি ডিলিট করে দিই, বাদ দিয়ে দিই, এসআর একটা থেকে যদি উত্তর না করেন, অর্থাৎ 3 নং প্রশ্ন যদি উত্তর না করেন, 3 নং প্রশ্ন এসআর এক থেকে একটাই প্রশ্ন আসে। বেচারিকে এখানে কি করা হয়েছে? ইনজাস্টিস করা হয়েছে এই এসআর এক কে। এসআর এক থেকে মাত্র একটা প্রশ্ন আসে, তাই এসআর এক থেকে আমি কম পড়িয়েছি, বরং আমি সিপিসি থেকে বেশি পড়িয়েছি, যেন ক খ উত্তর করে এসআর এক কে আপনি অ্যাভয়েড করতে পারেন। এখন যদি আপনার 3 নম্বর কমন আসে, লিখলেন 1 2 3 থেকে যেই দুইটা ভালো কমন পাবেন সেই দুইটা লিখবেন। তাহলে সেখানে কি 15 15 30 নম্বর। তাহলে সবচেয়ে বেশি নম্বর কোথায় আছে? দেওয়ানি কার্যবিধি, সেখানে 30 নম্বরের উত্তর করা সম্ভব। আর সবচেয়ে কম আছে কোথায়? এই যে বার কাউন্সিল অংশে, এখানে আপনাকে উত্তর করতে হবে মাত্র 10 নম্বর। তাই বার কাউন্সিল অংশ নিয়ে বেশি সময় দেওয়ার দরকার নাই। এই জায়গাটা আমি স্মরণ করে দিলাম। 15 নম্বরে বেশি সময় দিবেন, 10 নম্বরে একটু কম সময় দিলেও হবে। এটা স্মরণ করে দিলাম আমি। কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণের জন্য তার বিরুদ্ধে কোথায় এবং কিভাবে অভিযোগ করা যায়? অসদাচরণ প্রমাণিত হলে তার কি কি শাস্তি হতে পারে? উক্ত শাস্তির বিরুদ্ধে প্রতিকার কি? এইটা কিন্তু আমার লিখিত মূল নোটে সুন্দরভাবে উত্তর করা আছে। এখানে অসদাচরণের কথা বলা হয়েছে। এটা যদি আমি বলি, এখানে অনুচ্ছেদ 2 এর আয়ে আইকে একটু টাচ করতে হবে। আর এখানে 31 32 33 34 35 এবং 36 এই অনুচ্ছেদ গুলোকে টাচ করতে হবে। এখানে
অনুচ্ছেদ 2 এর আয়ে কি আছে? অনুচ্ছেদ 2 এ আছে হচ্ছে বার ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। বার ট্রাইব্যুনাল কাকে বলে? এতটুকু আপনি যেহেতু ট্রাইব্যুনালের উত্তর করছেন, এখানে কোথায় অভিযোগ করবেন? বার ট্রাইব্যুনাল সচিব বরাবর অভিযোগ করবেন, কিন্তু বিচার কোথায় হবে? বার ট্রাইব্যুনালে বিচার হবে। তাহলে বিচার যেহেতু ট্রাইব্যুনালে হবে, তাই 2 এর আয়ে আছে ট্রাইব্যুনালের কথা, তাই 2 এর আই আপনাকে এখানে রেলিভেন্ট হয়, তাই 2 এর আইটা একটু টাচ করতে হবে। দেখবেন আমার মূল নোটে এই অনুচ্ছেদগুলোকে টাচ করা আছে, এইভাবে উত্তর করা আছে, একটু দেখে নেবেন। একটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সময়, এটাও একটা কিন্তু আমার নতুন প্রশ্ন, যেটা আমার ইতিপূর্বে কোথাও আমি দিইনি, মূল নোটেও নাই, আমার ফাইনাল টাচ নোটে এত প্রশ্ন আছে তারপরেও কিন্তু এই প্রশ্ন নাই। তার মানে আপনি জাস্ট মাত্র মডেল টেস্ট মধ্যে এটা পাচ্ছেন। স্থানীয় কতিপয় মাস্তান কর্তৃক নির্বাচনের ব্যালট বাক্স হাইজ্যাক হয়, মানে ছিনিয়ে নিয়ে যায়। একজন মাস্তানকে গ্রেপ্তার করা হলে তার স্বীকারোক্তি অনুসারে ব্যালট বাক্সটির উদ্ধার হয়। সে আরো স্বীকার করে যে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মানে কম্পিটিশন করছেন প্রার্থী হিসেবে কে ছিলেন? অ্যাডভোকেট ক। এর নির্দেশে সে এ কাজ করেছে। তার মানে অ্যাডভোকেট ক বলছে এটা ছিনিয়ে নিয়ে যাওয়া, হেরে যাচ্ছে এরকম হয়তো বা বুঝতে পেরেছে। তাহলে অ্যাডভোকেট ক এর উক্ত কর্মকাণ্ড পেশাগত অসদাচরণের আওতায় পড়বে কিনা? এত বড় কাজ করলো পেশাগত অসদাচরণ হবে না? অবশ্যই হবে। এখন বুঝতে হবে কোন অধ্যায় কোন বিধিতে। এবং বাংলাদেশ বার কাউন্সিল কি নিজ উদ্যোগে অ্যাডভোকেট কয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিনা? অর্থাৎ কোনো অ্যাডভোকেট অসদাচরণ করলে যে কোনো ব্যক্তি বা আদালত কি করতে পারে? তার বিরুদ্ধে সচিব বরাবর অভিযোগ করতে পারে, আমরা সেটাই দেখেছি এ যাবৎ। কিন্তু এই প্রশ্নের মধ্যে একটা নতুন তথ্য আপনাদেরকে দিব, সেটা হচ্ছে বার কাউন্সিল নিজেও একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে সুমোটো বা নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে পারে। এটাকে নিজ উদ্যোগে মানে সুমোটো হয়ে, এটা যদি ভাইরাল হয়ে যায়, এই ধরনের ঘটনা তো ভাইরাল হয়ে যাবে, তখন বার কাউন্সিল নিজেই কিন্তু তার বিরুদ্ধে কি নিতে পারে? স্টেপ নিতে পারে। সেটা কিভাবে উত্তর করবেন? সংক্ষিপ্তভাবে অ্যান্সারিং হিন্টটা আমি দিয়ে দিয়েছি, পূর্ণাঙ্গ উত্তর আপনারা করার চেষ্টা করবেন যদি এই ধরনের প্রশ্ন আসে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট, অনেকে বানান ভুল করেন, এই এত বড় আইনের নামটা বানান ভুল করা যাবে না, মুখস্থ করে নেবেন। এবং দেখেন CPCE, এই যে শব্দগুলোর প্রথম লেটার কি বড় হাতের, এটাকে বলা হচ্ছে টাইটেল কেস। টাইটেল কেসের গুরুত্বপূর্ণ শব্দগুলোর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে হয়, তাই এটাকে বলে ক্যাপিটাল কেস। ইংরেজি গ্রামার অনুসারে কেস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা টাইপ করি এটাকে টাইটেল কেস বলে। আইনের নাম কিন্তু টাইটেল, প্রতিটা আইনের নামই কিন্তু টাইটেল কেস। যেমন এখানে দা বড় হাতের, বি বড় হাতের, এল বড় হাতের, পি বড় হাতের, বি বড় হাতের, সি বড় হাতের। প্রশ্ন করতে পারেন এখানে এন্ড এর এ কি দোষ করলো, বা এখানে অফ এর ও কি দোষ করলো। এন্ড এবং অফ এগুলো হচ্ছে কি, এগুলো এগুলো কনজাংশন প্রিপোজিশন, এগুলো তার মানে টাইটেলের এটা অংশ না, এটা জাস্ট সেন্টেন্সে মানে এই টাইটেলকে পরিপূর্ণ করার জন্য জাস্ট ব্যবহার করা হয়েছে। তার মানে এগুলো গুরুত্বপূর্ণ শব্দ নয়, তাই এগুলোকে টাইটেল কেসে জাস্ট স্মলার লেটারেই লিখতে হবে। এটা টাইটেল লেখার নিয়ম, আপনি যে কোনো আইনের নাম দেখলে এভাবে আছে, তাই যেভাবে আছে সেভাবে লিখতে হবে। গ্রামার না বুঝলেও মুখস্থ করে নিতে হবে যে এইভাবে আইনের নাম লিখতে হবে। এর অধ্যায় 1 বিধি 1 মতে, অধ্যায় 1 এবং বিধি 1-এ কি বলা আছে? অ্যাডভোকেট তার ডিগনিটি বা মান সম্মান সমুন্নত রাখবে। তো এই কাজ করলে তো অ্যাডভোকেটের মান সম্মানই থাকবে না, শুধু নিজের না পুরো অ্যাডভোকেট জাতিরই কিন্তু কলঙ্ক হয়ে যাবে এটা। তাহলে এই 1-এর 1 বিধি মতে অ্যাডভোকেট ক উক্ত কর্মকাণ্ড মানে ব্যালট হাইজ্যাক করার পরামর্শ দিয়ে বা ষড়যন্ত্র করে কি করেছে? পেশাগত অসদাচরণের আওতায় পড়েছে। তো এই কাজ তো পেশাগত অসদাচরণের আওতায় পড়বে, তাছাড়া ওনার বিরুদ্ধে কিন্তু পেনাল কোডে মামলা হবে। খালি অসদাচরণের জন্য না, উনি এই কাজটা করার কারণে স্থানীয় থানায় কি পেনাল কোডের মামলা হবে ওনার বিরুদ্ধে, কারণ তিনি কি অ্যাবেটর হিসেবে কাজ করেছেন তাই। তারপরে এখানে দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল কি রুলস, অর্ডার না রুলস, এটা 1972 বা 1972 এর বিধি 50 বা 50, রুলস 50-তে এটা আছে। আমরা জানি অর্ডার 46টা আছে, মানে 46।
কিন্তু বিধি বা রুলস আছে 101, মানে 101টি। ওই 101টি রুলস বা বিধির মধ্যে 50 নম্বর বিধিতে কি বলা আছে? বাংলাদেশ বার কাউন্সিল নিজ উদ্যোগে কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তার বিরুদ্ধে কি করতে পারে, ব্যবস্থা নিতে পারে। তো অ্যাডভোকেট ক এর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে পারে। এখানে অধ্যায় 1-এ কি বলা আছে সেটা আপনাদেরকে লিখতে হবে প্রাসঙ্গিক আইনের মধ্যে, এবং বিধি 50-এ কি বলা আছে সেটাও আপনাকে লিখতে হবে। তাহলে কোথায় পাবো? আমি তো বলেই দিলাম যে বিধি 50-এ বলা আছে কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তাহলে বাংলাদেশ বার কাউন্সিল নিজ উদ্যোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এতটুকুই সংক্ষিপ্তভাবে লিখলেই হবে। আর যদি কাছে কালেকশনে থাকে বিধি 50 একটু দেখে নেবেন, তাহলে তো বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইট আছেই। সর্বশেষ প্রশ্ন ক, পুলিশ মিস ক এবং খ নামে দুইজন অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে উদ্ধারের সময় দুইটি এফিডেভিট উদ্ধার করেন। কোথা থেকে উদ্ধার করেছে সেটা না হয় নাই বললাম। যা দুইজন অ্যাডভোকেট শনাক্ত ও প্রত্যয়ন করেছে এই মর্মে যে তাদের বয়স 18 বছর। তাহলে দুইজনকে উদ্ধার করেছে, হয়তোবা তারা অল্প বয়সে বিয়ে করে পালাচ্ছিল, অথবা তাদেরকে দেহ ব্যবসার জন্য কোনো মহিলা কি করেছে, এফিডেভিট করিয়ে তার বয়স দেখিয়েছে 18, দেখে কোনো নিষিদ্ধ পল্লীতে নিয়ে যে দেহ ব্যবসা করাছে। তো এই দেহ ব্যবসা করানোর যে নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে দুইজন অ্যাডভোকেট। তারা কি করেছে, এফিডেভিট করে দিয়েছে। দুইজন না, চারজন অ্যাডভোকেট। চারজন অ্যাডভোকেট কে কে? চারজন হতে পারে, তিনজনও হতে পারে। দুইজন অ্যাডভোকেট যিনি দুইজন শনাক্ত করেছেন, এবং এই নোটারি পাবলিক করেছেন যিনি, হয়তোবা দুইজন বালিকার ক খ দুইজনের নোটারি পাবলিক যদি একজনই করেন, ওই নোটারি পাবলিকও কিন্তু কি এখানে দায়ী। কিন্তু এখানে নোটারি পাবলিককে সরাসরি দায়ী করা যায় না। এই কারণে মনে করেন আমি অ্যাডভোকেট, আমি যদি একটা এফিডেভিট তৈরি করি, তৈরি করে দেওয়ার পরে যদি আমি সাইন করি, সাইন করে কোনো নোটারি পাবলিকের সামনে নিয়ে যাই, তো তিনি, আমি যেহেতু অ্যাডভোকেট, এটা আমি অ্যাটাস্ট করেছি, সত্যায়ন করেছি, এবং আমি শনাক্তকারী হিসাবে নিজেকে আহ, এখানে উপস্থিত করেছি নোটারি পাবলিকের সামনে, এবং নোটারি পাবলিক এটা কি করে দিবেন, নোটারি করে দিবেন, সাধারণত এটাই করে। যেহেতু অ্যাডভোকেট মহোদয় এখানে অ্যাটাস্টেড করেছেন, তা তিনি আর ভেরিফাই করেন না। তো নোটারি পাবলিককে এভাবে সরাসরি কি করা যাচ্ছে না, দোষী করা যাচ্ছে না। কিন্তু যে অ্যাডভোকেট যে যে অ্যাডভোকেট এটা করেছেন তাকে কিন্তু ডিরেক্ট এখানে ধরা যাবে। তিনি এটা অসদাচরণ অবশ্যই করেছেন এবং অন্যায়ও করেছেন। যদিও বর্তমানে তাদের বয়স 14 বছর। তাহলে 14 বছরের দুইটা মেয়েকে দুজন অ্যাডভোকেট কি করলেন, 18 বছর বলে চালিয়ে দিলেন এফিডেভিটের মাধ্যমে। এবং এটা প্রমাণিত হয়ে গেছে। কি দ্বারা প্রমাণিত হয়েছে? অথবা জন্ম সনদ থাকতে পারে তাদের, জন্ম সনদ অনুসারে, টিকা কার্ড অনুসারে হতে পারে। অ্যাডভোকেট জনাব চ যিনি মিস ককে এবং জনাব স যিনি মিস খকে শনাক্ত করেছেন, তার মানে ককে অ্যাডভোকেট চ শনাক্ত করেছেন, মানে অ্যাটাচ করেছেন, এফিডেভিটটা করে দিয়েছেন, এবং খকে অ্যাডভোকেট ছ, মানে দুই অ্যাডভোকেট দুইটা মেয়েকে কি করেছে, এফিডেভিট করে বয়স বাড়িয়ে দিয়েছে। বয়স বিষয়ে কিন্তু এফিডেভিট করা নিষিদ্ধ। বয়স কখনো পরিবর্তন করা যায় না। বয়স বিষয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কি? জন্ম নিবন্ধন, টিকা কার্ড। শিশুর হলে, যার এখনো জন্ম নিবন্ধন হয়নি, সেক্ষেত্রে তার বয়সের প্রমাণ কি? টিকা কার্ড। যদি কোনো মেডিকেলে জন্ম হয়, সেক্ষেত্রে মেডিকেল কিন্তু একটা বার্থ সার্টিফিকেট দেয় ডাক্তার, তো সেইটা যেখানে ডেলিভারি হয়। তারপর শিশুর টিকা কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, এবং আমরা বড় যখন হয়ে যাই তখন কি, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। এগুলো হচ্ছে আমাদের জন্মের গুরুত্বপূর্ণ তথ্য। এবং যখন যারা আমরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করি, এসএসসির ডকুমেন্টে কি থাকে, জন্ম তারিখ দেওয়া থাকে, রেজিস্ট্রেশন কার্ডে থাকে, তারপরে সার্টিফিকেটে দেওয়া থাকে। ইন্টারমিডিয়েটে থাকে না, এসএসসিটা থাকে। যেহেতু এসএসসি কে আমরা কি করতে পারি, একটা গুরুত্বপূর্ণ প্রথম পাবলিক এক্সামিনেশন, আমরা ক্লাস 5 এবং ক্লাস 8টা ধরলাম না, কারণ চাকরির ক্ষেত্রে সেগুলো খুব একটা লাগে না। তো এই ডকুমেন্ট ছাড়া কিন্তু কি করা যায় না, আপনি এফিডেভিটের মাধ্যমে বয়স পরিবর্তন করা যায় না। লোকত কারণে তাদের বিরুদ্ধে বার কাউন্সিল ট্রাইব্যুনালে পেশাগত অসদাচরণের অভিযোগে বিচারাধীন আছে। তার মানে এদের নামে কি অভিযোগ হয়েছে এবং মামলা চলছে ট্রাইব্যুনালে। অ্যাডভোকেট
জনাব চ নিজেকে নির্দোষ দাবি করে। তিনি কখনো বালিকাকে দেখেননি বা তাকে তার সামনে হাজির করানো হয়নি। তার মানে অ্যাডভোকেট ওই বালিকাকে দেখলোই না, না দেখে অ্যাটাচ করে দিলেন। অ্যাডভোকেট জনাব স বর্ণনা করেন যে মিস খ কে একজন মধ্যবয়স্কা মহিলা তার সামনে হাজির ও পরিচয় করালে তাকে 18 বছর বয়স্কা বলে মনে হয়। তাহলে এবার খ একটা সুন্দর একটা লেম এক্সকিউজ নিয়ে আসছেন, একটা অজুহাত নিয়ে আসছেন যে একজন মহিলা তো নিয়ে আসলো, মহিলা বললো এর বয়স 18, আপনি করে দেন। এবং আমার দেখে মনে হলো মেয়েটার বয়স কি 18। আশা করি সবকিছু ঠিক আছে। আকাশ ভাই বলেন তো সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ছিলাম দুইজন অ্যাডভোকেট, দুইজন মেয়ে যারা নাবালিকা, তাদেরকে সাবালিকা হিসাবে এফিডেভিট করে দিয়েছে, তাই তো? জি স্যার। এটার মাধ্যমে তারা কি অপরাধ করলো? এটা উভয় অ্যাডভোকেট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং তারা দাবি করে তারা নির্দোষ। একজন বলে আমি দেখিনি, আমার সামনে ডাকেইনি, আমি জাস্ট করে দিয়েছি। আচ্ছা, আরেকজন আরেকটা ল্যাম এক্সকিউজ বা একটা মিথ্যা অজুহাত দিচ্ছেন কি, একজন মধ্যবয়স্ক মহিলা একটা মেয়েকে আমার সামনে নিয়ে আসে, আমি দেখে মনে হলো যে 18 বছর তার বয়স, তাই আমি এফিডেভিট করে দিয়েছি। এবং অভিযোগ হতে অব্যাহতির প্রার্থনাও করে, যেন বার কাউন্সিল ট্রাইব্যুনালে কিন্তু এই প্রার্থনাটা করছে তারা। এবার আমাদের উত্তর করতে হবে উভয় অ্যাডভোকেটের পক্ষে অথবা বিপক্ষে আপনার যুক্তি প্রদর্শন করুন। এখানে এই অ্যাডভোকেটের কি বিরুদ্ধেই তো যাবে, অ্যাডভোকেটের পক্ষে কি বলার মতো কোনো কিছু আছে? নাই, বিরুদ্ধেই যাবে। কেননা এটা অধ্যায় 1-এর বিধি 1 অনুসারে একজন অ্যাডভোকেটের দ্বারা এই কাজ করা যায় না। যখন আপনাদের এই ধরনের সেন্স আসবে যে একজন অ্যাডভোকেট হয়ে এই কাজ কি করে করলো, এরকম যদি দেখেন এবং কোনো অধ্যায়ের কোনো বিধির সাথে যদি মেলাতে না পারেন, তখন কিন্তু 1-এর 1 মিলে যাবে। অর্থাৎ এখানে তারা যে পেশার ডিগনিটি বা সম্মান সেটা সমুন্নত রাখতে পারেনি। অ্যাডভোকেট হিসেবে এই কাজটি করা তাদের মোটেও উচিত হয়নি। জাস্ট এটা অনুসারে তাদের উভয় অ্যাডভোকেটের পেশাগত অসদাচরণ হয়েছে, এটা আমরা বললেই এটার তাহলে বিরুদ্ধে যুক্তি দেখানো হবে। এর সাথে আপনারা জাস্ট কিছু যুক্তি দিয়ে দিলেন নিজের ভাষায়, তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই প্রশ্নটা করার জন্য কত লিখতে হয়েছে দেখেন। আর এটা বোঝাতে হয়েছে যে এইভাবেও কিন্তু হয় এবং এটা খুব অনেক হয়। বিশেষ করে বিবাহ হয়, তালাক হয় এফিডেভিটের মাধ্যমে। বিবাহ তালাক কিন্তু এফিডেভিটের মাধ্যমে করা নিষেধ। সেখানে কাজীর আমার কাছেও আসে, তালাকের কাজ আমার কাছেও আসে, কিন্তু আসলে আমি হয় কাজীর কাছে রেফার করি অথবা বলে যে একটু আপনি নিজ দায়িত্বে করে দেন। সেক্ষেত্রে কি করি, কাজীর কাছে যাই, কাজীর ফর্মে আমরা সেটা পূরণ করি, করে যে তালাক দিবে তার স্বাক্ষর নেই, স্ত্রী হোক বা স্বামী হোক, স্বামী কর্তৃক স্ত্রীকে বা স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক। এবং একজন শনাক্তকারী হিসাবে অ্যাডভোকেট সাইন করতে পারে, কিন্তু সাক্ষী দুইজন কিন্তু দিতে হবে। শনাক্তকারী অ্যাডভোকেট নিজে হতে পারে, আবার অন্য কাউকে, সে নিজে যদি 3 জনকে নিয়ে আসে যে তালাক দিবে, তাহলে 3 জনের একজনকে শনাক্ত করে করে দিলাম, আর 2 জন সাক্ষী দিয়ে দিলাম। আর 2 জনকে নিয়ে আসলে অ্যাডভোকেট হিসাবে আমি শনাক্তকারী হয়ে গেলাম। যদি দেখি প্রপারলি বিয়ে হয়েছে এবং তালাকটাও প্রপারলি হচ্ছে লিগ্যালি, সেক্ষেত্রে কোনো তো সমস্যা নাই। আর যদি প্রপারলি না হয় তাহলে এটা করি না, ফেরত পাঠিয়ে দিই, যে হবে না এটা। আবার অনেকের বিয়েই হয়নি, তার মানে কাবিননামা হয়নি, এফিডেভিটও হয়নি, জাস্ট এলাকায় মৌলবি দিয়ে বিয়ে হয়েছে, তারা তালাক করতে চায়। সেক্ষেত্রে বলি যে এইটা আমি করতে পারবো না। মৌলবি দিয়ে তালাক করছেন, মৌলবি দিয়ে মুখে মুখে কি করেন, তালাক 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 উচ্চারণ করে তালাক দিয়ে দেন। এখানে আইনগত ভিত্তি তৈরি করার দরকার নাই। কারণ যার এইভাবে বিয়ে হয়নি, অন্তত স্বামী কর্তৃক তালাক দিতে যাওয়াটা কি হয়, রিস্ক হয়। তবে হ্যাঁ, সে যদি আরেকটা বিয়ে করতে চায়, স্ত্রী হোক স্বামী হোক, এই যে এইভাবে বিয়ে হয়েছে মৌখিকভাবে ধর্মীয় মতে, শরিয়া মতে, কিন্তু কাবিননামা হয়নি, মানে আইনত হয়নি বিয়ে, তাদের আরেকটা বিয়ে করতে গেলে তো এটাকে তালাক আগে দিতেই হবে। সেক্ষেত্রে হয়তোবা তারা এফিডেভিট তৈরি করে। কাজীরা অনেক সময় কাবিননামা ছাড়া তালাক করে দিতে চায় না। অনেক সময় আমরা ওই বিষয়টা বুঝে কাজীকে কনভিন্স করে ফেলি, অথবা কাজীকে বলে ফর্মটা দেন, আমরা এই কাজটা করছি। তখন পূরণ করে অ্যাডভোকেট হিসেবে শনাক্তকারী হিসেবে সাইন করলাম, 2টা সাক্ষী এবং যে তালাক দিবে তার স্বাক্ষর নিয়ে প্রেরণকারী হিসাবে আমরা অ্যাডভোকেটের সিল ব্যবহার করি প্রেরক হিসাবে, অথবা যে তালাক দিচ্ছে তার নাম ঠিকানা দিয়ে দিই। এভাবেও করা যায়। তার মানে
কাজীর যে তালাকের ফর্ম আছে, বিশেষ করে যে মুসলিম আইন যে অর্ডিন্যান্স 1961 সালে, সেটা 7 ধারাতে যেটা বলা আছে সে অনুসারেই হবে। আচ্ছা, তো এটা বলছিলাম একের এক অ্যাডভোকেট তার ডিগনিটি রক্ষা করছেন না, কাজী সাহেবদের যে ইনকাম সেটা কমিয়ে দিচ্ছেন। নতুন আইনজীবী হিসাবে আমিও অনেক সময় করেছি, তখন ইনকাম কম ছিল, বুঝে না বুঝে। দেখা যাচ্ছে যে, তবে হাইকোর্টের নির্দেশনা আসার পরে যখন প্রচার আসলো আমি জানার পরে, আমি নিজে কখনো এই বিয়ের এফিডেভিট গুলো করিনি। তবে বিয়ের এফিডেভিট করলেও পাশাপাশি অবশ্যই কি কাবিননামা থাকতেই হবে, কাবিননামা করতে হবে। অনেকেই চাই যে আমরা এফিডেভিটে করব, একটা আলাদা ঘোষণাপত্র করব, কাবিননামা আছে তারপরও কিসের জন্য, সেফটির জন্য। আবার অনেকেই নব মুসলিম হয়, ভিন্ন ধর্মের দুইজন ব্যক্তি ধর্ম পরিবর্তন করে হয়তোবা নারীটা হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছে, ওই তারপর বিয়ে করবে। তো সেটা তো এফিডেভিটের মাধ্যমে করতে হয়, সেটা করে দিই তারপরে বিয়ে করে দিই, তাহলে এফিডেভিট একটা হয়ে যায়। তো কোনটা করা যাবে কোনটা করা যাবে না সেটা বুঝে কাজ করতে হবে অ্যাডভোকেট হিসেবে, না হলে অসৎ আচরণ হয়ে যাবে। তো যদি বুঝতে না পারেন অন্তত একের এক দিয়ে দিবেন, একের একটা অনেক সময় কমন চলে আসতে পারে। হ্যাঁ, নিকা রেজিস্ট্রি করতে হবে, সেটাই বিবাহ রেজিস্ট্রি বলছি, কাবিন নামার মাধ্যমে। কাজী সাহেবের এটা হক। তারা লাইসেন্স করে কি করার জন্য? বিয়ের রেজিস্ট্রেশন করতে, তালাকের নোটিশ দিতে এবং তালাক রেজিস্ট্রি করতে, এটাই তো তাদের ইনকামের জায়গা। আর সেই জায়গায় যদি আমরা অ্যাডভোকেটরা খেয়ে নিই তাহলে কি হবে? আচ্ছা, অ্যাডভোকেট জনাব এম অধস্তন আদালতে জমজমাট ভাবে ফৌজদারি মামলা করেন, মানে ক্রিমিনাল লয়ার। তিনি 3 জন ক্লার্ক নিয়োগ করেন, তাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্ট্যান্ডে এবং একজনকে জেলার একটি থানায় মক্কেল সংগ্রহের জন্য দায়িত্ব বন্টন করে দিয়েছেন, যে তোমরা 3 জন এই জায়গায় কাজ করো, মামলা নিয়ে এসে দিলে তোমাদের কি দেবো, মোটা অঙ্কের একটা বকশিশ দেব। তার মানে দালালি করছে তারা। এই অ্যাডভোকেট মামলা সংগ্রহের জন্য 3 জন ক্লার্কের সহিত তার ফি ভাগাভাগিও করে নেন, সেটাও নিষেধ আছে। তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ আইনের বিধান উল্লেখপূর্বক একটি দরখাস্ত মোসাবিদা করুন। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর অধ্যায় 1-এর বিধি 3-3-এ বলা আছে এই কথা যে পেশায় এমন ব্যক্তিকে নিযুক্তি দেওয়া যাবে না যাদের এই পেশায় এইভাবে কাজ করার সুযোগ নেই। অর্থাৎ আপনি অ্যাসোসিয়েট হিসাবে একজন অ্যাডভোকেটকে নিতে পারবেন, অথবা একজন কি নিতে পারবেন, জুনিয়রকে নিতে পারবেন, শিক্ষানবিশকে নিতে পারবেন, বা আপনি মুহুরিকে নিতে পারবেন, কিন্তু মামলা সংগ্রহের জন্য এই ধরনের কাজ করা যাবে না। তাহলে এই মতে তিনি কিন্তু পেশাগত অসদাচরণ করেছেন। তাহলে উক্ত বিষয়ে সচিব বরাবর একটি দরখাস্ত মোসাবিদা করতে হবে। তাহলে এতটুকু কি হলো, প্রবলেমেটিক অংশের উত্তর হলো। এরপরে আপনাকে মোসাবিদাটা ডান করে দিতে হবে। মোসাবিদা কোথায় আছে? আমার মূল নোটেও আছে, আমার ফাইনাল টাচ নোটেও আছে সুন্দর করে, আবার যে কোনো গাইডেও পেয়ে যাবেন। এবার আমরা চলে যাই প্রশ্নোত্তর পর্বে। আজকের যে মডেল টেস্ট 2 এর আমি সমাধান করলাম, এইটা আমি ভিডিওর থাম্বনেলে চূড়ান্ত মডেল টেস্ট হিসেবে দেখাবো। এটার প্রশ্ন সমাধান করলাম, মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিলাম বা পরামর্শ দিলাম, এবং আপনাদের সবার প্রতি, যারা 28 জুন বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তের লিখিত পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবেন, সবার প্রতি আমার দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, শুভকামনা থাকলো চিরন্তন। এবং এই শুভকামনা দোয়া সারা জীবনের জন্য থাকবে, চিরদিনের জন্য থাকবে, যেন আপনারা এই পেশায় আসতে পারেন সহজে। অর্থাৎ লিখিত পাশ করেন আপনারা, আপনারা ভাইবা ফেস করেন, ভাইবা পাশ করেন, তারপরে অ্যাডভোকেট হিসাবে আপনারা সম্মানের সহিত এই 42টা ক্যাননস পালন করে সুন্দরভাবে আপনারা পেশায় মর্যাদার সাথে দক্ষ অ্যাডভোকেট হিসাবে যেন প্রতিষ্ঠা লাভ করতে পারেন, সেই দোয়া এবং শুভকামনা আমার চিরদিনের জন্য আপনাদের প্রতি থাকবে। এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন, 24 ঘন্টা আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকে, আপনারা মেসেজ করবেন, আমি মেসেজ যখন দেখবো সেটা উত্তর করার চেষ্টা করব। কালকে সারাদিন আমি একটি বিশেষ কাজে ব্যস্ত থাকলেও আপনারা আমাকে সারাদিন যে কোনো সময় মেসেজ করতে পারেন আপনার সমস্যাগুলো, এবং সন্ধ্যা 7:30টার পর থেকে আমি আবার হোয়াটসঅ্যাপে অডিও কলে অ্যাভাইলেবল হব। আগামীকালকে সন্ধ্যা 7টার পর থেকে আমাকে
রাত 10টা পর্যন্ত পাবেন। আমি আপনাদেরকে বলবো আজকে হয়তোবা রাত 12টা 1টা পর্যন্ত হয়তোবা আপনারা জেগে থাকতে পারেন যদি সম্ভব হয়, অসুস্থ যদি না হন। কিন্তু শুক্রবার মানে আগামীকাল আপনারা 10টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে সকালে ঘুম থেকে ওঠার কি থাকবে না, টেনশন থাকবে না। পারলে আরো আগে ঘুমিয়ে যান। আর আমার সাথে কোনো কথাবার্তা থাকলে 7:30 থেকে 10টার মধ্যে সেরে নেবেন। কালকে 7:30 থেকে 10টা পর্যন্ত আমি টানা কথা বলবো সবার সাথে। এবং কালকে দুপুরেও আমি দু একজনের সাথে কথা বলবো আমার কাজের ব্রেকে। এবং রাত্রে আজকে কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, যারা মেসেজ করেছিলেন কথা বলার জন্য, তাদেরকে ক্লাস শেষে এই ভিডিওটা আপলোড হতে থাকবে অলরেডি। ভিডিওর 2টি অংশ 40-40-80 মিনিট এডিট করে রাখা আছে। জাস্ট এই অংশটুকু অ্যাড হয়ে যাবে, ভিডিওটা আপলোড হতে থাকবে। এইদিকে আমি মনিরুল ভাইকে প্রথমে আমি সময় দিব, তারপরে আমি আরো কিছু ব্যক্তিকে সময় দিব যারা মেসেজ করেছিলেন। তারপরে কালকে যদি সকালে ঘুম থেকে উঠতে পারি, সকালে আমি সুযোগ দিব কথা বলার, অথবা দুপুরে দু একজনকে সময় দিব। আর 7টা বা 7:30 থেকে বা 6:30 থেকে আমি সময় দিব। আমি গ্রুপে বলে দিব যে আমি এখন থেকে অ্যাভাইলেবল, বিকেলে হয়তো বা মেসেজ দিয়ে দিব বা সন্ধ্যায়। তারপরে আমি কথা বলবো। অনেকের অনেক প্রশ্ন থাকে, মেসেজ করলে সবচেয়ে ভালো হয়, কারণ আমি যেখানেই থাকি ব্যস্ত থাকলেও সারাদিন মেসেজের উত্তর দিতে পারবো। আচ্ছা, আমি সবাইকে লাইনে আসার সুযোগ করে দিচ্ছি। যে কেউ লাইনে আসতে পারবেন, এসে কথা বলতে পারবেন। যারা হাত উত্তোলন করতে পারছেন তারাও, যারা পারছেন না তারাও। তবে যারা হাত উত্তোলন করেছেন তাদের সাথে আগে কথা বলে নিই। আব্দুল কুদ্দুস ভাই, দ্রুত লাইনে আসেন, জি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেকদিন কথা বলেননি, তবে হ্যাঁ, আপনি ক্লাস চলাকালীন মেসেজ দেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি পড়াশোনা করছেন। ইনশাল্লাহ এবার আপনার প্রস্তুতি ভালো, আমি বুঝতে পারছি। পাশ হয়ে যাবে, টেনশনের কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই, বলেন। জি স্যার, ইনশাল্লাহ স্যার। স্যার ওই যে 3 নম্বর প্রশ্নটা, 3-এর খ, হুম হুম। 3-এর খতে স্যার আমরা তো নয় আরজি আর আরজির এক বিধি পড়লে দেখি যে কজব অ্যাকশন উল্লেখ করতে হইব। কজব অ্যাকশনে তো তারিখ থাকে, ইয়ানে তো স্যার তারিখ নাই। কত তারিখে সে অস্বীকার করলো? তারিখ বানিয়ে দিবেন। একটা দিয়ে দিলে হইব না? হ্যাঁ, দিয়ে দিল। তারিখ বানিয়ে দিবেন, এখানে তো কোনো তারিখই উল্লেখ করা নাই। কবে চুক্তি হলো, কবে কি হলো, তাহলে তারিখ বানিয়ে দিতে হবে। আর যদি প্রশ্নে তারিখ চলে আসে বা সাল চলে আসে তাহলে তো হয়ে গেল। জি, তারিখটার জন্য, এটার জন্যই স্যার যে গজব আচ্ছা। অ্যাকশন তো আমি দেখতেছি না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ। তাহলে কজ অফ অ্যাকশনে যদি তারিখ না থাকে, আপনি, যেহেতু আমার ড্রাফটিং এর একটা ফরম্যাট আছে, কজ অফ অ্যাকশন দেখাতে হবে, তাহলে আপনার একটা জি বানানো তারিখ দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। এবং হ্যাঁ, জি স্যার। কজ অফ অ্যাকশন থেকে আপনাকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে, কারণ এটা চুক্তি প্রবলের মামলা, যদিও নেতিবাচক। জি, একশো সেক্ষেত্রে, তেরো মোতাবেক স্যার, 113। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে 1 বছরের মধ্যে যেহেতু মামলা করতে হবে, তাহলে আপনি যদি ড্রাফটিং এর তারিখ দেন হচ্ছে এই জুন মাসের 26 বা 28 তারিখ, আজকে 26 তারিখ, 26 তারিখ দেখাতে পারেন বা 28 তারিখ দেখাতে পারেন 2025, তাহলে আপনি দেখাবেন কজ অফ অ্যাকশন। এই গত মাসে দেখাবেন, মে মাসে কজ অফ অ্যাকশন দেখাই দিবেন। তার মানে 1 বছর অপেক্ষা করব না, 1 মাসের মধ্যে আমরা মামলা করে দিয়েছি, এরকম দেখাবেন। ঠিক আছে? জি স্যার। তাহলে রিস্ক হবে না। যে কোনো মামলায় কজ অফ অ্যাকশন থেকে আপনারা 1 মাসের মধ্যে করার চেষ্টা করবেন বা 2 মাসের মধ্যে মামলা করার চেষ্টা করবেন, তাহলে কোনো মামলাই আর কি হবে না, তামাদিতে বাড়িতে হবে না, আপনার এই ড্রাফটিং এর প্রসিডিউরাল মিস্টেক হবে না। আর জি প্রশ্ন স্যার। আছে আপনার? না স্যার, আমার এটাই সমস্যা ছিল স্যার। আচ্ছা, নাজমা নাহিদ, প্রশ্ন করেন আপু, বলেন, লাইনে আছেন আপনি। সালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি তো একটু অসুস্থ ছিলাম। আবার বাড়ি ঢাকায় এসে আবার বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে গেছি, এর মধ্যে কারেন্ট নাই, এর মধ্যে তো দুটো মডেল টেস্ট হয়েছে। একটা ঢাকায় আসার পরে দেখছি। যাই হোক, মানে ওর মধ্যে আমার মোবাইলের চার্জও ছিল না। 2 দিন চার্জ দিতে পারি নাই। কিন্তু আমার চোখের অবস্থাও স্যার ভালো না। আমার ব্যক্তিগত বিষয় একটু বলি। আপনি প্রশ্ন আমার করেন, চোখটা তো, প্রশ্ন করেন। ব্যক্তিগত বিষয়ে পরে আলাপ হবে, আগে প্রশ্ন করেন, কারণ ভিডিও লেন্থ বেড়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি স্যার, সরি স্যার। আচ্ছা স্যার, আমাদের একটা ক্লাস টেস্ট 3 ছিল। 3 স্যার, 6 নম্বর প্রশ্নে আমার একটু জিজ্ঞাসা ছিল স্যার। ওটা কি একটু দেখা যাবে?
না, ক্লাস শেষে আপনাকে আলাদা সময় দিচ্ছি। এটার বিষয়ে প্রশ্ন থাকলে বলেন। ও আচ্ছা, এটা বলছি প্রশ্ন নেই। আচ্ছা, একটা জিনিস স্যার, 8 ধারার মামলা, 9 ধারার মামলা একই সাথে কি চলা যায়? চলতে পারে? চলতে পারে নাকি স্যার? ধরেন একজন না, কখনো কখনো চলতে পারে না। উদাহরণ দেওয়ার দরকার নাই, কখনো চলতে পারে না। ও মানে আমি বলতে চাচ্ছি স্যার, ধরেন একজন তার সত্ত্ব নেই, সে দখলে আছে। উদাহরণ দখলে। উদাহরণ দেওয়ার দরকার নাই, চলতে পারে না, আমি তো স্টেটমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা স্যার। আচ্ছা, আর প্রশ্ন আছে ওকে আপনার? স্যার। না স্যার, স্যার। ঠিক আছে, ক্লাস শেষে আপনি মেসেজ দেন কোন কোন জায়গায় প্রবলেম আছে ক্লাস টেস্ট থ্রির, আমি সেটা আপনাকে জবাব দিয়ে দিচ্ছি। আপনার ক্লাস শেষে কল ব্যাক করব, ঠিক আছে? স্যার আমি এর আগেও তো অনেক প্রশ্ন করেছি, প্রশ্নগুলো উত্তর পাই না। আচ্ছা, ওবাইদুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আমার একটা কনফিউশন আছে, মানে 91 অনুচ্ছেদে যদি বার কাউন্সিলের সদস্য পদ খালি হয় তাহলে 12 ধারাতে মানে কি কি গ্রাউন্ডে এটা ফিল আপ হইব, এটা আসলে আমি আনসারটা পাইতেছি না। 91 তো আছে। 91 আছে, এক- কিন্তু 12 ধারাতে মানে শূন্য পদ কিভাবে ফিল আপ হইব সেটা আসলে আমার কাছে বারো নাই। বা- বারো বারো ধারা মানে 12 বুঝলাম না। অনুচ্ছেদে, অনুচ্ছেদ 12তে মানে কি কি গ্রাউন্ডে এটা ফিল আপ হইব। আপনি মেসেজ করে দেন আমাকে হোয়াটসঅ্যাপে, ক্লাস শেষে আপনার মেসেজে উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে আমার স্যার, আমি কাছে এখনই দিচ্ছি। আমার কাছে আমার কাছে উত্তর আছে, আমার এমসিকিউ নোটে আছে, সেটার আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি জি আপনাকে, জি, বার ঠিক আছে? কাউন্সিলের সবাই পড়ছে স্যার, কিন্তু এটা আমি পাইতেছি না হ্যাঁ, ওইটা মানে। আমার এমসিকিউ নোটে আছে, এমসিকিউ নোটের অংশটুকু দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি মেসেজ দিচ্ছি এখন। আর কোনো ওকে, প্রশ্ন আছে আসসালাম। আপনার? না স্যার, থ্যাংক ইউ স্যার। প্রশ্ন প্রশ্ন থাকলে, প্রশ্ন বের হলে মেসেজ করেন, ঠিক আছে স্যার। ঠিক আছে? আর একটা আমি কথা উত্তর হলো দিয়ে স্যার, দেওয়ার দোয়া চেষ্টা করবেন করবো। আমাদের জন্য। হ্যাঁ, দোয়া করবেন অবশ্যই সবার ইনশাআল্লাহ। জন্য দোয়া আছে। আমি টিচার হিসেবে সবার জন্য দোয়া আছে। চেষ্টা জি স্যার, যথেষ্ট জি স্যার। করলাম, সাধ্যমতো চেষ্টা করলাম। কিছু জি স্যার, লিমিটেশনস থাকে একা মানুষ হিসাবে, সেটা একটু মেনে নিয়ে জি ক্ষমা স্যার। সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, না না, তবে ঠিক আছে আমার স্যার, আপনি। আমার আমার যে নির্দেশনাগুলো আছে এবং রিভিশন ক্লাসে 10টা ভিডিও আছে, কোনো জায়গায় যদি জি কোনো জায়গায় প্রবলেম হয় সংশ্লিষ্ট ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু অনেকটা উপকৃত হবেন। এবং যারা ইউটিউবে ভিডিও ওকে স্যার। দেখবেন, ড্রাফটিং নিয়ে যাদের সমস্যা আছে, দেখবেন আমার 2টা ভিডিও আছে, ড্রাফটিং এর উপরে 2টা ভিডিও আছে, এবং একটা সিভিল, এখানে 2 নম্বর এবং 3 নম্বর ভিডিও রিভিশন ব্যাচের, সেই ভিডিওগুলো দেখলে ড্রাফটিং নিয়ে সব কিন্তু সলভ হয়ে যাবে। ওকে অনেকের স্যার। কোড বুঝতে পারেন না, মামলার ধরন বুঝতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব সুন্দরভাবে সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিং দিয়ে দিয়েছি। যদিও আমার আগের ভিডিও ছিল, 2022 সালে ভিডিও ছিল, 23 সালে ছিল, 24 সালের ভিডিও ছিল, এবং 25 সালে এসেও ভিডিও ছিল আমার মূল নোটের। এবং জি স্যার। পঞ্চম ভিডিও হিসাবে কিন্তু ড্রাফটিং এর উপরে এই যে ফাইনাল টাচ নোট আমি করেছি, চমৎকার নোট, আমি নিজেই স্যাটিসফাইড। এই নোটটা সেকেন্ড এডিশনে আসলে আরো অনেক চমৎকার হবে। জি স্যার। তো এটা অনেক প্রশংসা অনেকের আমি শুনেছি আপনারা করেছেন, তো এটা আশা করি জি আপনাদের কাজটা সহজ হয়েছে। ড্রাফটিং নিয়ে জি স্যার। টেনশন করার কারণ নেই, আমার এর বাইরে ড্রাফটিং আসার সম্ভাবনা নাই। যত ড্রাফটিং আসবে আপনিও আমার স্যার, এই নোট থেকে কমন পাবেন। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন, আর আমরাও হ্যাঁ, চেষ্টা করবো আপনার সৈনিক হিসাবে যুদ্ধে বেরোয় যাওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ। এখন আপনারা পরীক্ষা দেওয়ার পর একটু সুন্দর করে ছবি তুলে আমাকে পাঠাই দিবেন, তারপরে আমি জি যেমন এইভাবে আপনাদেরকে উত্তর অ্যান্সারিং হিন্ট দিয়ে দিলাম, তেমনি বার কাউন্সিলের যে 25 সালের মূল প্রশ্ন, অরিজিনাল কোশ্চেন, পরীক্ষার হল থেকে বের হয়ে আসার পরে, পরীক্ষার হলে থাকাকালীন কিন্তু না, একটার পরে, একটার পরে পরীক্ষা শেষে ছবি তুলে স্পষ্টভাবে আমাকে দেওয়ার চেষ্টা করবেন, এবং ওই ছবিটাতেই আমি অ্যান্সারিং হিন্ট বসিয়ে আপনাদেরকে কি করব, আমি দ্রুত একটা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব, ফোনে দিয়ে দেবো জি স্যার। পরে। এবং রাত্রে, আমি বলে রাখি যে 28 তারিখ কিন্তু এই ধরনের একটা কি হবে, লাইভ ক্লাস হবে, আমি গ্রুপে দিয়ে দিব, অর্থাৎ এটা সর্বশেষ ক্লাস পরীক্ষার আগে, কিন্তু আপনারা আরেকটা ক্লাস পাবেন। বার কাউন্সিলের লিখিত পরীক্ষা হবে 28 তারিখ, 28 তারিখ রাত্রে আরেকটা ক্লাস হবে, ওই বার কাউন্সিলের মূল প্রশ্ন 25 সালে, সে প্রশ্নের সমাধান বিষয়ে যারা ইন্টারেস্টেড সেটা করতে পারেন। তারপরে এই ক্লাস মানে এই ব্যাচের কোর্স কমপ্লিট হবে, তার মানে আমি প্রশ্ন সমাধান বার কাউন্সিলেরটাও করে দিব লাইভ ক্লাসে, এবং সেটার ভিডিও পাবেন। এটা করার কারণ কি, আপনারা যেহেতু 2 3 2 আড়াই মাস বা 3 মাসের পরে
রেজাল্ট হবে 3 মাস, যেন টেনশন না করেন। আমার সলিউশনের সাথে যাদের অনেক মিলে যাবে আমি বলে দিব, যারা এত নম্বরে অ্যান্সার করেছেন এবং আমার সলিউশনের সাথে যারা মিলে গেছে অনেকটাই, তারা পাশের সম্ভাবনা এত%, আমি বলে দেব। কারো বলে দেবো 100% হবে, তো মিলিয়ে নিবেন আপনারা, তাহলে আপনাদের টেনশনটা থাকবে না। কেমন পরীক্ষা দিয়েছেন এটা আপনারা কি করতে পারবেন, একটা নিজে নিজে মূল্যায়ন করতে পারবেন। তো ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? এখনো কেউ হাত উত্তোলন করছেন না, তাহলে সেক্ষেত্রে কি ধরে নেব যে আপনাদের কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমি সবাইকে লাইনে আসার সুযোগ করে দিচ্ছি। আমি এখন একটা ক্লিক করব, এই ক্লিক করার কারণে যে কেউ জাস্ট নিচে যে আনমিউট লেখাটা আছে, একটা মাইক আইকন আছে সবচেয়ে নিচে ডানে, টাচ করলে আপনাদের মাইক অন হয়ে যাবে। এর ধরনের আমি একটা সিচুয়েশনে নিয়ে যাচ্ছি এবার ক্লাসটাকে। আমি এখনই ক্লিক করে দিলাম, মানে সবার মাইক অন করার সুযোগ হয়ে যাবে। এই যে একটা শব্দ হলো, এখন সবার মাইক স্যার অন আসসালামু হয়েছে। আলাইকুম স্যার। যার নয়েজ হবে তিনি লাইনে আসার দরকার নাই, নয়েজ অ্যাভয়েড করে লাইনে আসবেন। এবং আমি যাকে কথা বলতে বলবো তিনি কথা বলবেন। প্রথমে মিলন ভাই কথা বলেন, বাকিরা নিজেদেরকে মিউট করে দেন। স্যার আমি ওই 11-র খ নম্বর প্রশ্নটা একটু জানতে চাচ্ছিলাম, রাস্তাটা সরকারি না হলো ব্যক্তিগত, এটা একটু জানতে চাচ্ছিলাম। এখানে রাস্তাটা বেসরকারি হিসাবে আমরা উত্তর করেছি, ঠিক আছে। যদি জি সরকারি জি হয় স্যার। সরকারিটা উল্লেখ থাকবে, হ্যাঁ। এখন জি আপনি স্যার। এই প্রশ্নকে যদি এক্সটেন্ড করতে চান, যে জি যদি রাস্তাটা বিবাদী যদি সরকার হয়, জি। বিবাদী যদি সরকার হয়, হ্যাঁ। বিবাদী যদি সরকার হয় তাহলে জি এইটা কি হবে না, ডিগ্রি পাবে না। এটা আপনি একটা লাইন যুক্ত করতে পারেন। যদি বিবাদী সরকার হয় তাহলে সেক্ষেত্রে 60 বছর দখল দেখাতে হতো, যেহেতু 20 বছর দখল দেখিয়েছে, অতএব এইটি ডিগ্রি পাবে না। এই লাইনটা আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে যদি শব্দটা আপনাকে যুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আবার লাইন আসেন। হ্যাঁ, এবার আর কে কথা বলতে চাইলে তিনি লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার রেজওয়ান, রেজওয়ান ইসলাম ভাই কথা বলেন। ভাই স্যার মহানগর এলাকায় কি 145 দ্বারা কার কাছে মামলাটা করবো স্যার? কমিশনার কাছে না অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বসে আচ্ছা, মহানগর এলাকায়? মহানগর এলাকাতেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছে। আপনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখতে পারেন, অথবা সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট বরাবরও লিখতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একই। জি স্যার, জি জি। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, সোহেল রানা ভাই প্রশ্ন আসসালামু করেন। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা বলেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। আপনার ওই যে 8 নম্বর প্রশ্ন স্যার, বার্ডেম অফ প্রুফের ওই যে স্যার ওইটা একটু পিডিএফ দিয়ে ভালো হয়, ভালো আছে। বার্ডেন অফ বার্ডেম অফ প্রুফ। প্রুফ স্যার। জি হ্যাঁ, স্যার। বার্ডেন অফ প্রুফ কাকে ফৌজদারি বলে? আর হ্যাঁ, জি স্যার, তো এখানে ফৌজদারি মামলার দেওয়ানি ও ক্ষেত্রে। ফৌজদারি মামলায় প্রমাণের দায় ভিন্ন রূপ কিনা। তো এখানে জি দেওয়ানি ফৌজদারির কিছুটা ভিন্ন রূপ আছে। স্লাইড, জি হ্যাঁ, স্যার। এই অংশটুকুর উত্তর পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, আপনারা জি স্যার। 101 থেকে 112 আলোচনা করলেই হয়ে যাবে। এখানে এই অংশটা উত্তর করলে আমি পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার। দেখবেন যে 105 ধারায়, তারপরে আরো কিছু আছে যেমন প্লিয়া প্যালিবি 103, অন্যত্র, অন্যত্র থাকার অজুহাত। অন্যত্র থাকার অজুহাতটা কিন্তু শুধুমাত্র ফৌজদারি ক্ষেত্রে প্রযোজ্য। এটা আসামি জি দাবি স্যার। করে অন্যত্র ছিলাম 103, মানে প্লিয়া প্যালিবি। এটা তো আপনার সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক জি আছে। স্যার। জি স্যার। 105টা স্যার, 105(3)। হ্যাঁ, এটা আপনারা একটু সেকশন গুলো পড়লেই ক্লিয়ার হবেন, বুঝতে পারবেন যে এটা জি সিভিলের স্যার। ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রযোজ্য না। তারপরে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তবে একটু আমাকে মেসেজ দিয়ে রাখতে হবে যে মডেল টেস্ট 2 8-এর ক বা বার্ডেন অফ জি প্রুফ স্যার। সংক্রান্ত যে এই এই লাইনটা আমাদের হয়তো বা স্ক্রিনশট দিলেন, দিয়ে একটু ডিটেল উত্তর দিয়ে দেন বলে একটা মেসেজ দিয়ে রাখেন। আমি কালকে একটা ডিটেল উত্তর দিয়ে দিব। ঠিক আছে। আর জি আর স্যার। প্রশ্ন আসসালামু আছে? আলাইকুম স্যার। আর প্রশ্ন জি আছে? না স্যার, দোয়া করেন আচ্ছা, স্যার কালকে স্যার।
অবশ্যই দোয়া করি। ঢাকায় আছেন না নগাঁতে আছেন? না স্যার, ঢাকাতে আসছে। আচ্ছা, গুড, ভেরি গুড, রেস্ট নেন। হ্যাঁ, প্রকাশ ভাই, হ্যাঁ, দুঃখিত নমস্কার। প্রকাশ ভাই, আপনার সাথে আমার টাইমিং না মিলার কারণে আপনাকে সময় দিতে পারিনি। আমি অবশ্যই কালকে আপনাকে সময় দেব। নমস্কার, বলেন। আদাব। হ্যাঁ জি স্যার। স্যার আমি মানে শুনে যতটুকু হয়েছে, আমি যে যে প্রশ্নগুলো দরকার ছিল আমি পেয়ে গেছি, এজন্য স্যার আপনাকে ধন্যবাদ। এক, আর পড়ার সুযোগ পাইনি, এজন্য রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কম দেখতেছি। তো আচ্ছা, যাক কেন আপনি সুযোগ পাননি? আচ্ছা, আপনার এরকম স্বভাব কেন? আপনি ঢাকায় হোটেলে আমার পাশে ছিলেন, জি পাশের স্যার। রুমে ছিলেন। আপনাকে যখন আমি প্রথম সময় দিতে গেলাম, আপনার এই ধরনের কথাবার্তা, হতাশা, ভয় কম, মানে ভয়, সাহস নাই। তারপরে আপনাকে জাস্ট আধা ঘন্টা সময় দিয়েছি, তাই নয় কি? হ্যাঁ জি স্যার, আপনার জন্য পাস করছি আপনার স্যার। আধা ঘন্টা আমি সময় দিয়েছি, দিয়ে আপনার পড়াটাকে গুছিয়ে দিয়েছি। আমি আগে বোঝার চেষ্টা করেছি আপনার প্রবলেম কোথায়। এবং আমি দুইটা ঢাকায় মডেল টেস্ট নিয়েছি, সেই দুইটা মডেল টেস্টের সলিউশন আপনার কাছে ছিল, প্রশ্ন ছিল। এবং আমি জি। কোন প্রশ্ন আপনার উত্তর সঠিক করেছেন এবং কোন প্রশ্নের উত্তর ভুল করেছেন, এইটা আমি সঙ্গে সঙ্গে আলাদা করেছি। এবং লক্ষ্য করলাম কোন প্রশ্নের উত্তরে আপনি এক্সপার্ট, সেগুলো নিয়ে আলোচনা করিনি। তার মানে প্রকাশ ভাই এগুলো ভালোভাবে করতে পারেন। তাহলে প্রকাশ ভাইকে কোনগুলো সাপোর্ট দিতে হবে, সেইটা আমি বুঝে সেই জায়গায় আপনাকে সাপোর্ট দিয়ে দিয়েছি। এবং আপনাকে আমি বলে দিয়েছি এটা এইভাবে এভাবে আপনি দেখেন। এবং আমি আপনাকে এটাও বলেছি এই এই প্রশ্নগুলো আপনি আবার রিপিট দেখেন, এই রাত্রে শুধুমাত্র এই প্রশ্নগুলোই দেখবেন, পরীক্ষার আগের রাত্রে, তাই না? হ্যাঁ জি স্যার, জি স্যার। তো পরীক্ষার স্যার, আগের রাত্রে আপনাকে যে সাপোর্টটা দিয়েছিলাম, আপনি বারবার স্বীকার করেছেন, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও আপনি আরেকটা কোচিং সেন্টারে অনলাইনে পড়তেন, তো সেখান থেকে আপনি সেই টাইপের সাপোর্ট পাননি, আপনি বলেছেন। হয়তোবা তার সময়ের অভাবের কারণে, হয়তোবা তার স্টুডেন্ট বেশি, বা নানান কারণে আপনি তাকে হয়তোবা প্রশ্ন করেননি, কারণ সে টিচার, লেডি টিচার ছিলেন। তো ভদ্রমহিলা আপনাকে সেভাবে সাপোর্ট দেননি ওয়ান বাই ওয়ান কথাবার্তায়। তবে আমি আপনাকে কালকে দুপুরে সময় দিব, ঠিক আছে? জি স্যার। কালকে আপনাকে দুপুরে সময় দিব, আপনি একটা নোট করে রাখবেন, অথবা আপনার প্রশ্নগুলো আপনি খাতায় লিখে আমাকে ছবি তুলে পাঠাই দিয়ে রাখেন, তাহলে আমি দ্রুত সেগুলোর উত্তর দিতে পারবো। আর কালকে আপনাকে দুপুরে সময় দেবো, সন্ধ্যার পরেও সময় দেবো, কারণ শেষ রাতে সময় দিলে আপনার কাজে লাগে, তাই নাকি? হ্যাঁ, জি স্যার। আর আপনি শেষ দিকে একটা শর্ট নোট চাইলেন, আমার শর্ট নোট বলতে এই যে শর্ট সাজেশন দিয়ে দিয়েছি আমি। আমি হ্যাঁ, মোবাইলে জি। টাইপ করে করে আপনাদের দিয়ে দিয়েছি, যেটা 7টা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন দিয়েছি, 4টা করে টপিক দিয়েছি মাত্র। সেই সেগুলো একটু টাচ করেন। এবং আমার যে লাস্ট দুইটা মডেল টেস্ট, মডেল টেস্ট 1 এবং এই মডেল টেস্ট 2, এই প্রশ্নগুলো ভালোভাবে দেখেন। আর কি দেখবেন, 3টা ক্লাস টেস্ট নিয়েছি, সে 3টা ক্লাস টেস্ট ভালোভাবে দেখেন। তাহলে 3টা ক্লাস টেস্ট, 2টা মডেল টেস্ট, 5টা পরীক্ষার প্রশ্ন ভালোভাবে যদি দেখেন, আশা করি আপনার শর্ট নোটের কাজ হয়ে যাবে। আশা করি এগুলো পারা যাবে, কারণ এবং প্রতিটারই আমি কি দিয়েছি, অ্যান্সারিং হিন্ট দিয়েছি। জি ক্লাস স্যার। টেস্ট 1 to 3 অ্যান্সারিং হিন্ট দিয়েছি, এবং মডেল টেস্ট 1 2 এরও অ্যান্সারিং হিন্ট আমি আজকে দিয়ে দিয়েছি। আশা করি এই 5টা প্রশ্নের অ্যান্সারিং হিন্ট সহ যদি একটু পড়ে যান, আপনার শেষ পর্যন্ত ভালো পারফরমেন্স হওয়ার ভালো সম্ভাবনা আছে। তবে আমি 1 নম্বরের উত্তরও কমন দিতে পারবো বলে কোনো গ্যারেন্টি দিচ্ছি না। 100 নম্বরে আনকমন হতে পারে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমি বলতে পারছি না, তবে আমি আশাবাদী ভালো কমন পাবেন, আশাবাদী, গ্যারেন্টি নাই। তবে হ্যাঁ, কমন পান আর না পান, প্রশ্নের উত্তর করার মতো ক্যাপাসিটি আপনাদের আমি তৈরি করে দিয়েছি এই জার্নিতে। যারা আমার মূল ক্লাসে ছিলেন, মূল ব্যাচে 2024 সালের শুরুর দিক দিক থেকেই, অর্থাৎ 1.5 বছর আমার সাথে আছেন, আপনারা অনেকেই আছেন 1.5 বছর ধরে, অনেকের বেশি সময় ধরে আছেন, আমার সাথে লেগে আছেন, সেটার ফল আশা করি আপনারা পাবেন। এবং যারা এই যে রিভিশন ব্যাচে অল্প সময়ে ভর্তি হয়েছেন, এমসিকিউ 2025, অর্থাৎ এপ্রিলে পরে মে মাস এবং জুন মাসের, এই 2টা মাসের জন্য, 2টা মাসেরও কম সময়, এই সময়ে আমার সাথে যারা আছেন তারাও আশা করি ভালো করবেন। যদি প্রশ্ন কমন নাও পান, সেক্ষেত্রে আমার যে আলোচনা আছে, ভিডিও আছে, এখানে আপনার অনেক কিছু তৈরি করে দিয়েছি আমি, ঠিক আছে? তো এইগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এবং যারা আমার এমসিকিউ নোট কালেকশনে রেখেছেন, এমসিকিউ ব্যাচের স্টুডেন্ট ছিলেন, এমসিকিউ নোট থেকেও অনেক কিছু কমন পেয়ে যাবেন। অর্থাৎ রিটেন নোটে কমন নাই, কিন্তু এমসিকিউ থেকে কমন পেয়ে যাবেন। এবং আমি কিছু টেকনিক দেখিয়েছি আমার এমসিকিউ নোটের তথ্য নিয়ে কিভাবে রিটেন নোট এস্টাবলিশ করবেন, সেটা আমি
ক্লাস টেস্টের মাধ্যমে দেখিয়েছি, ক্লাস টেস্টে রিটেন নোট থেকে কমন দিইনি, কিন্তু এমসিকিউ নোট থেকে কমন দিয়েছি। এবং আমি দেখিয়েছি অ্যান্সারিং হিন্টে যে সেটা কিভাবে আপনি এমসিকিউ নোটের তথ্যকে রিটেন নোটে কনভার্ট করে রিটেন পরীক্ষার মতো করে আপনি উত্তরপত্রে দিয়ে আসতে পারবেন। তো ঠিক আছে প্রকাশ ভাই, কথা হবে, আপনার জন্য আশীর্বাদ থাকলো। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন? লাইনে আসেন, হাত উত্তোলন করার দরকার নেই, টাচ করলেই লাইনে আসতে পারবেন। আর যদি কথা না থাকে বা লাইভ ক্লাসে বলতে চাচ্ছে না, লাইভ ক্লাসে এগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে, আমি রাত্রেই আপলোড করে দিব, তাহলে সবাই রাত্রে দেখার সুযোগ না পেলেও সকাল থেকে দেখতে পারবেন, অনেকের উপকার হবে। আর যারা রাত্রে কথা বলতে চান আজকে, তারা মেসেজ করে রাখেন, আমি কথা বলার সুযোগ দিচ্ছি। তো অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশা ব্যক্ত করে, আমার স্টুডেন্ট বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আছেন এবং যারা আমার রিভিশন ব্যাচে আছেন, আমার ইউটিউব ভিডিও দেখেন নিয়মিত, এবং আমার যে পদ্ধতি সেটা কিছুটা ডিফারেন্ট, এই ডিফারেন্ট পদ্ধতির কারণে হয়তোবা বাংলাদেশ বার কাউন্সিলের যে পরীক্ষার খাতায় একটা ডিফারেন্ট একটা ফ্লেভারে আপনি উত্তর লিখতে পারবেন, যেটা কোনো নোটের সাথে মানে কোনো গাইডের সাথে মিল নাই। আমার 22 সালের নোটটা আরো ইউনিক ছিল, একেবারে নতুন নোট ছিল, যেটার মিল বাজারে কোনো গাইডের সাথে ছিল না। এবং দেখবেন যে আমার অধিকাংশ উত্তর কিন্তু গাইডের থেকে ভিন্ন হয়, একটু ডিফারেন্ট। তো এটার কারণে কি হবে, আপনার খাতা যখন দেখবে তখন পরীক্ষা দিবেন 17,000, 17,000-এর মধ্যে আমার স্টুডেন্ট 100 জনের মতন, তো এই 100 জনের খাতা ভিন্ন হবে। বা আমার যারা ইউটিউবে ভিডিও দেখে 1,500 থেকে 2,000-এর মতন, তো তারা যদি আমাকে ফলো করে থাকেন, এই 2,000-এর খাতা ভিন্ন হবে। তাহলে 15,000 খাতা একরকম হতে পারে, যারা বাজারের মোস্ট পপুলার যে গাইডগুলো ফলো করেছেন সেই গাইড অনুসারে মনে করেন যে একটা পপুলার গাইড 1 এটা ফলো করেছেন 5,000, 5,000-এর খাতা একরকম হতে পারে। আবার পপুলার গাইড 2 5,000, এই 5,000 ভিন্ন হতে পারে। এবং পপুলার গাইড 3 2,000, এটা ভিন্ন হতে পারে। আমার নোট যারা ফলো করেন এবং আমার ভিডিও দেখেন হয়তো বা 2,000 স্টুডেন্ট বা 3,000 স্টুডেন্ট, তাদের খাতা একটু ভিন্ন হবে। তো এই ভিন্নতার কারণে কিন্তু আপনার নম্বরটা বেড়ে যাবে। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবার ভালো পরীক্ষা হবে এই দোয়া, আশীর্বাদ এবং শুভকামনা রেখে এই লাইভ ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি, সবার যাত্রা শুভ হোক।